একটা নারী একটা পুরুষের কাছে যাবে না, গাছের কাছে যাবে না। আমি দুটো তিনটে প্রেমে একসাথে ঘটেছি। বলে লোকে যে অভাবের স্বভাব নষ্ট হয়, এটা ভুল। আমি যদি মনে করি আমি ভালো থাকবো, আমি অভাবেও ভালো থাকতে পারি। আমি ফিল্ম মেকার, আই এম নট এ বিজনেস পার্সন। আপনাদের মাধ্যমে বলতে চাই বাচ্চাদের, যারা নতুন প্রজন্ম আসছে ছবি করছে বা যারা আরেকটু বয়স হয়েছে, যারা অনেকদিন ধরে ছবি করছে, ডকুমেন্টারি থেকে সরে গিয়ে শর্ট ফিল্ম করছে, এটা আমার একটা খুব যন্ত্রণার জায়গা। সেই রকম ডকুমেন্টারি মেকার কিন্তু আর উঠছে না। যা জনগণমন গান গাইছে, আমরা চুপচাপ এরকম বসে আছি। কাজটা হচ্ছে যে আমি গভর্নমেন্টের এগেনস্টে কোনো কথা বলছি কিনা। পুলিশের টুপিটাকে নিচে ফেলে দিতে পারেন না। ধোনির বায়োপিক দেখে আমি খুব আহত হচ্ছি। ঋতুঋতু ছবি উৎসব আমার করা, দহন দুবার, এবং আমি অ্যাডভাইজারি কমিটিতেও ছিলাম। প্রথমে আমরা দিলাম, ও নিল না, আবার ওর অ্যাডভাইজারি কমিটি পাঠালো, সেখানেও আমরা করেছিলাম। তারপর নিল না, কেস করলো। তখন আমি মিনিস্ট্রিতে দিল্লিতে যেহেতু কী কার্ডটা কাজে গেছিলাম, আজকে ঋতু নেই, মৃত মানুষের সম্পর্কে বলতে নেই, ও একটু ক্ষুণ্ণ হয়েছিল, সেটা কেন হলো। আমি বললাম এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি। শুধুমাত্র যে সিন থাকলে যে হবে তার কোনো মানে নেই, থিমটা হলেও হয়, এরকম একটা ধারণা হয়ে গেছে। রাস্তায় বেরিয়ে একটা ঢিল মারুন, যার মাথায় পড়বে তাকে জিজ্ঞেস করুন কী করছো, না আমি ফিল্ম করি। ট্যাক্সির লাইসেন্সটা নিতে দুবার পরীক্ষা দিতে হয়েছিল আমাকে। তখন তো মেয়েদের এমনি দেবে না, আমি 1991-এর কথা বলছি। ভালোভাবে চালিয়েছিলাম, তাও হচ্ছে আরেকবার পরীক্ষা দিতে হবে, যেহেতু মহিলা, ওই পুরুষতাত্ত্বিক সমাজ। আবার দিলাম, আবারও পাশ করে গেলাম। যে একটা 72 বছরের বৃদ্ধা যদি ওই সময় ব্রিটিশের বিরুদ্ধে লড়তে পারে, তাহলে আমরা মেয়েরা কেন এখনকার সমাজের অসভ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না? তো কোনো কলকাতার লোক নেই কেন? দেখেন, কলকাতার শব্দটা আছে, ওটা আমার শহর, আমি কলকাতার মেয়ে, সেই জন্য একটা আলাদা ভালোবাসা। বাংলাদেশ আমাকে খুব টানে, প্রচুর সংবর্ধনা পাই, যেটা আমি পশ্চিমবঙ্গেও পাইনি। আর অনেকে বলে ডকুমেন্টারি দেখেন, একদম ভুল। সাংঘাতিক দর্শক হয় আমার। হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারি ফিল্মসকেও বলেছি, না আমি মরলে তারপরে কি আপনারা আমার ছবিগুলো ইউটিউবে দেবেন? মণিপুরা আয়ুর্বেদা এরা আমাদের সাথে প্রথম দিন থেকে আমাদের সাপোর্ট করে। বাহ। এরা কিছু জিনিস পাঠিয়েছেন। আরেকটা হচ্ছে চকলেট অ্যান্ড হোয়াইট, এই বাক্সটা, এর মধ্যে 6টা চকলেট আছে। আচ্ছা। নমস্কার, আমি অনিমেষ, আপনাদের সামনে আবার এলাম আজকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিতে, যিনি জীবনে অনেক কিছুর সাথে জড়িত হয়েছেন। তিনি আমাদের ফিল্ম জগতের সাথে তো অবশ্যই জড়িত আছেন, ছিলেন। মাঝে ইচ্ছা করেছিল ট্যাক্সি চালাই, তারপরে নারী পাচারের সাথে জড়িত, এবং কোথাও গিয়ে কিভাবে প্লাস্টিক ব্যবহার এবং সেটা বন্ধ করা যায় সেটা নিয়ে জড়িত। স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত তো অবশ্যই না, সব কিছুই উনি কন্ট্রিবিউট করেছেন তা নন, উনি এইগুলো নিয়ে ডকুমেন্টারি বানিয়েছেন। 35 বছর হয়ে গেল উনি ডকুমেন্টারি বানাচ্ছেন এই সব টপিকগুলো নিয়ে। অনেক জায়গা থেকে অনেক পুরস্কার পেয়েছেন, এবং এই মুহূর্তে বাংলায় হয়তো সবচেয়ে সম্মানীয় ডকুমেন্টারি ফিল্ম মেকারদের মধ্যে একজন। আজকে আমাদের সাথে আছে শিলা দত্ত। নমস্কার। নমস্কার। আমি শিলা দত্ত। একটা কথা আপনি বললেন নারী পাচারের সঙ্গে আছেন, আমি কিন্তু নারী পাচার করিনি, নারী পাচারের ওপর ছবি করেছি, মানে নারী পাচার নিয়ে ছবি করেছি, দুটো ছবি করেছি। আর স্বাধীনতা সংগ্রামীদের সাথে আমার পরিবারের কিন্তু কেউ স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে যুক্ত নয়, মানে আমার মায়ের দিক বাবার দিক, কিন্তু সারা ভারতবর্ষে আমি স্বাধীনতা সংগ্রামীদের বাড়িতে ঘুরে ঘুরে বেড়াই, আর এদের ওপর ডকুমেন্টারি করেছি, যেমন সেলুলার জেল। অনেকে প্রশ্ন করে আমার বাড়ির কেউ স্বাধীনতা সংগ্রামী আছেন কি না, তো একেবারেই না, আমি একেবারে নিতান্ত সাধারণ মেয়ে, রবীন্দ্রনাথের ভাষায় একদম সাধারণ মেয়ে, যাদবপুরে থাকি। তো আপনি এই ডকুমেন্টারি বানানো শুরু করলেন কেন? যদি বানাতেই হতো নর্মাল সিনেমা বানাতেন। হ্যাঁ, সেটা একটা প্রশ্ন। আসলে আমি প্রথমে নাটক, যশোন্দর সুধারের কাছে নাটক শিখতাম চারবাকে, রেডিওতে, দূরদর্শনে আমি প্রচুর প্রোগ্রাম করেছি। অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া রেডিও এবং কলকাতা দূরদর্শনই আমাকে তৈরি করেছে। পার্থ ঘোষ, গৌরী ঘোষের কাছে আবৃত্তি শিখেছি, প্রসাদ সেনের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি, সঙ্গে সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলায় এমএটাও করেছি, করে পুনে চলে গিয়েছিলাম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করতে। সব করার পরে, না তার আগেই আমি ট্যাক্সি চালাতে শুরু করলাম, এবং তখন 3জন মহিলা ট্যাক্সি ড্রাইভার ছিলেন সারা পশ্চিমবঙ্গে, তার মধ্যে আমি একজন। পেপার এটা নিয়ে বেরিয়েছিল, তখন আমি গাড়ি বার করবো, 3,500 কি 6,000 টাকা দিয়ে আমি বুকিং করলাম ওই
অ্যাম্বাসেডর। তারপরে মাধবীদির সাথে অভিনয়, তখন উনি ওনার ছবিতে সঙ্গে আমি যুক্ত ছিলাম। উনি বললেন না তোমার এটা কাজ নয়, পড়াশুনো করো, পিএইচডিটা করো। পিএইচডিতে আমার রেজিস্ট্রেশন হয়ে গেল, তুমি পড়াশোনাটা করো, ট্যাক্সি চালাতে হবে না। আমি তাহলে আপনার পরে ডকুমেন্টারি করবো। কিছুক্ষণ ভেবে বললেন করো। তো এই আমার যাত্রা শুরু ঠিক আজ থেকে 35 বছর আগে আমি মাধবী মুখার্জির ওপর প্রথম ডকুমেন্টারি শুরু করি। আরেকটা কারণ হচ্ছে এই গৌতম ঘোষের উৎপল দত্তের ওপর একটি ডকুমেন্টারি দেখেছিলাম, হ্যাঁ, মৌলালিতে। ওটা দেখে আমি ভাবলাম আরে আমাদের পরবর্তী প্রজন্মের, কারণ তখন ওই সময় উৎপল দত্ত ভীষণ অসুস্থ। আমি ছবিটা দেখে বেরিয়ে ভাবলাম যে আমাদের পরবর্তী প্রজন্মকে তো আমাদের কিছু দেবার আছে, তাই না? তো একটা ফিল্ম ইজ এ ভেরি স্ট্রং মিডিয়া। তো আমি দেখলাম যে এই চলচ্চিত্রের মাধ্যমে যদি আমরা কারো জীবন তুলে ধরতে পারি সেটা একটা বড় ব্যাপার। কারণ আমি যখন উপন্যাস পড়েছি বা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছি, আমরা সাহিত্যিকদের সম্পর্কে কতটুকুই বা জানতে পেরেছি, কিন্তু তাদের সাহিত্য সম্ভারটা আমরা জেনেছি। যদি ফিল্মে করে রাখা যায়, তখন মাধবীদিকে বললাম আমি তোমার উপর ডকুমেন্টারি করবো। তারপরে করো। এবং ছবিটা করতে গিয়ে আমি অভিনয়টা থেকে সরে এলাম এবং শুধুমাত্রই তখন এই ডকুমেন্ট, কেন জানি আমার এই ফিচার ফিল্ম বা অভিনয়টা মনে হতো যে ডিরেক্টর শিখিয়ে দিচ্ছে স্টার্ট অ্যাকশন লাইট রোল ক্যামেরা, তারপরে অভিনেতা অভিনেত্রী বলছেন, সেটা তার কারো কাছ থেকে নিয়ে রিলে করছেন। আমার মনে হয় ডকুমেন্টারি করলে হোয়াট ইজ ডকুমেন্টারি, রিয়েল অ্যাজ এ রিয়েল, যা দেখছি সেটাই তো ডকুমেন্টারি। এবং সেটাকে সমাজের কাছে পরিবেশন করাটাই হচ্ছে একজন তথ্যচিত্র নির্মাতার বড় কাজ, যেটা থেকে আমার পরবর্তী প্রজন্মরা কিছু শিখতে পারেন। মাধবীদির ওপর ডকুমেন্টারি করতে গিয়ে আপনি অদ্ভুত, মানে সত্যজিৎ রায় মৃত্যুর 5-6 মাস আগে আমাকে ইন্টারভিউ দেন, ভাবা যায়, রিগার্ডিং মাধবীজ অ্যাক্টিং ইন মাই ফিল্ম। এইটা নিয়ে তো অনেক গল্প শুনেছি, সত্যজিৎ রায়ের সাথে ইন্টারভিউ নেওয়ার নিয়ে পালিয়ে এসেছিলেন নাকি ভয়ে। হ্যাঁ, সেটা পালিয়ে ওই রান্নাঘরে ঢুকে গেছিলাম বিজয়া রায়ের কাছে। তারপর উনি বলছেন তুমি ভয় পাচ্ছ না। প্রথম দিনটা বলি, তখন 1 টাকা কয়েন দিয়ে ফোন করা যেত। নন্দন থেকে 1 টাকার কয়েন ঢেলে বন্ধুদের সামনে ফোন করলাম। আমি আমার বীরত্ব দেখাচ্ছিলাম যে আমি ডিরেক্টর, যা হয় অল্প বয়সে, হ্যাঁ, জেনজিদা যেরকম করে। তো কয়েনটা ঢেলে ফোন করেছি। এবং আপনাদের কাছে একটা সত্যি কথা বলি, জীবনে ডিসিপ্লিন, তারপরে এই যে বোধ, পড়াশুনো করলে সবসময় বোধ হয় না, ডিসিপ্লিন বা কোনো মানুষের যে আতিথেয়তা, এগুলো আমি শিখেছি সত্যজিৎ রায়ের কাছে আর যশোন দস্তিদারের কাছে। এবং উনি প্রত্যেকটা সময় নিজের ফোন নিজে ধরতেন, ভাবা যায় তার 6-7 মাস পরে উনি চলে যাবেন। সেই সময় গিয়ে আমি দেখা করি, এবং যখন কয়েন ঢেলে নন্দনে ফোনটা করলাম, উনি ফোনটা ধর হ্যালো, আমি সঙ্গে সঙ্গে ফোনটা ফেলে দিয়েছি ভয়ের চোটে। বন্ধু বান্ধবরাও অবাক, এরকম 2বার করেছি। আর তখন তো আর ফোনে দেখা যেত না কে ফোন করছে বা নাম্বার উঠে আসতো না, কয়েন ঢেলে ফোন করা মানে পাবলিক ফোন। তারপরে মাধবীদিকে গিয়ে বললাম যে মৃণাল সেন, তপন সিনহা, হরিশাতন দাশগুপ্ত, পূর্ণেন্দু পত্রী, সবিতা চট্টোপাধ্যায়, সবার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি আঙ্কেলের কাছে যেতে পারছি না। মাধবীদি হাসলেন, দাঁড়া দেখছি। তারপরে উনি ফোন করে আমাকে ওনার সাথে কথা বলিয়ে দেন। ধরুন আমরা কেউ বাড়িতে এলে এতগুলো কথা বলছি, আমাদের মা বাবাদেরও কিছু শিখিয়ে দেওয়ার আছে। যখন উনি কেউ বাড়িতে আসেন, নিজে দরজা খুলবেন, নিজের ফোন ধরবেন, অসুস্থ অবস্থায় তাই করতেন। এবং অদ্ভুত, আমরা হলে কি করি, ফোনটা ঘাঁটতে ঘাঁটতে বলি হ্যাঁ যাচ্ছ, আচ্ছা ঠিক আছে, পৌঁছাটা হোয়াটসঅ্যাপ করে দিও কেমন। কিন্তু না, উনি একদম ওই রকম ঢ্যাঙা শরীর, রোগা, অসুস্থ। তখন ক্যাটারাক্ট অপারেশন হয়েছে। উনি নিজে উঠে গিয়ে, যে কবার গেছি, উঠে গিয়ে লিফটের কাছে দাঁড়াতেন। এবং লিফট যত এই এখনকার মতো লিফট নয়, সেই তখন ঘড়াং করে একটা গেট পড়লো, তারপরে আবার ঘড়াং করে একটা গেট পড়লো, তারপরে সুইচ টিপলাম, তারপরে করতে 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 আস্তে আস্তে নামলো। যতক্ষণ আপনাকে দেখা যাবে উনি দাঁড়িয়ে থাকবেন। এই শিক্ষা কিন্তু পুঁথি থেকে পাওয়া যায় না। নামের আগে একটা ডক্টরেট বা নামের পিছনে 1.5 লাইন 2 লাইন এডুকেশনাল কোয়ালিফিকেশনও কিন্তু এই শিক্ষা দেয় না। বাউন্সার ছিল না, বাউন্সার ছিল না। বাউন্সার থাকলে উনি হয়তো বাউন্সার ব্যবহার করতেন না, এটাই হচ্ছে সত্যজিৎ রায়। এবং উনি নিজে পৌঁছে দিতেন, তারপরে দাঁড়িয়ে থাকতেন, তারপরে গেলে আবার আসতেন, আমাকে ও মেয়ে ডাকতেন। তো এই ওনার কাছে এটা শিখেছি। যশোনদার কাছ থেকে খুব ডিসিপ্লিন শিখেছি, কোথাও গেলে কাউকে এরা উঠে দাঁড়িয়ে প্রণাম করতে হয়, এগুলো আমি যশোনদার কাছ থেকে শিখেছি বলা যেতে পারে। তখন তো অল্প বয়স, কাঁচা মাটির গড়ন হয়, পোড়া মাটির আর গড়ন হয় না। ওই সময় শিখেছিলাম বলে এখনও কিছু রপ্ত করে পেরেছি। এখন আমার বাড়িতে কেউ এলে যদি খুব অসুস্থ হয়, তবু আমি সিঁড়ির কাছে, গেটের কাছে অবধি আসি, হয়তো দোতলার থেকে একতলায় নামি না,
কিন্তু ওইটা করি না যে হোয়াটসঅ্যাপে পৌঁছে ফোন করে দিও, হ্যাঁ ঘরে হোয়াটসঅ্যাপ দেখতে দেখতে বললাম হ্যাঁ ঠিক আছে যাও। তো এগুলো আমি ওনাদের কাছ থেকে শিখেছি। যাই হোক, তারপরে আমি ওনার কাছে ইন্টারভিউ যেদিন নেবো সেদিন তো আমি একদম আমি ফিউজড। এবং আমি ওনার ইউনিটের লোকদেরকেই কিন্তু আমার ইউনিটে রেখেছিলাম। বরুণ ডাহা আপনারা জানেন যে সত্যজিৎ রায়ের শেষের দিকের ক্যামেরাম্যান, সুজিত সরকার সাউন্ড রেকর্ডিস্ট, তারপরে স্টিল ফটোগ্রাফার, হ্যাঁ এডিটার দুলাল দত্ত যিনি পথের পাঁচালী থেকে ওনার শেষ ছবি আগন্তুক তার এডিটার, সেই আমার ছবির এডিটার ছিলেন। তো সবাই বসে আছে, আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্যামেরা, আর আমাদের ফিল্মের একটা নিয়ম আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যতক্ষণ ক্যামেরা মানে ডিরেক্টর কাট না বলবে ততক্ষণ কিন্তু কেউ কাটে না। সে ধরুন স্টুডিওতে বা ফ্লোরে বা ডকুমেন্টারির যে বাইরেও তো যদি আউটডোরে শুটিং করেন, ক্যামেরা ডিরেক্টরই প্রথম বলবেন যে লাঞ্চ ব্রেক কি কাট বা কিছু বা অ্যাকশন, অন্য কেউ বলে না সাধারণত। এইবার আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি ভেতরের ঘরে দিয়ে গিয়ে বিজয়ের কাছে চলে গেছি। উনি বলছে কী হয়েছে, ভয় পাচ্ছ কেন তুমি, উনি কি তোমাকে বকেছেন? আমি আর কথা বলি, আমার জিপ টিপ শুকিয়ে ভেতরে চলে গেছে। কতটা সাহস! তখন ভাবলাম কেন ছবি করতে এসেছিলাম বাবা। তখন উনি আমার কাছে নিয়ে এসে বললেন যে দেখো এই মেয়ে ভয় পাচ্ছে। তারপরে উনি আমার পাশে বসালেন। অদ্ভুত, আমাদের ফিল্মে কিন্তু ডিরেক্টরের দাঁড়াবার পজিশন কি বসার পজিশন হচ্ছে ক্যামেরার সামনে। এখন তো মনিটর এসেছে, তখন তো মনিটর ছিল না, দেখলো ফিল্মে করা 16mm। ক্যামেরাম্যানের সামনে সাধারণত ডিরেক্টর দাঁড়ান। আর ইমেজ তো এই ধরুন আমি যেমন ইমেজ, কিন্তু আমি ক্যামেরাম্যানের সামনে দাঁড়ালে তো একদম সত্যজিৎ চোখাচোখি হতে হয়। এই জন্য ওনার চোখের দিকে তাকে কথা বলা যেত না। অথচ নন্দনে আমরা রেলিংয়ে বসে সত্যজিৎরা ঋত্বিক কত তর্ক করেছি, তাই না? কিন্তু ওনার চোখের দিকে তাকানো যেত না। তারপরে আমি ওনার পেছনে দাঁড়িয়েছি, এদিকে আমি ফ্রেম ইন হয়ে যাচ্ছি, বরুণ ডাহা বলছে সরো, তখন তো ফিল্ম, তখন তার মনিটর ছিল না, আর নাগরাতে সাউন্ড হচ্ছে স্পুল। তখন উনি আমাকে কাছে ডেকে বললো, মানে কি সুন্দর গল্প করলেন। তখন বুঝতে পারলাম যে নতুন আর্টিস্টদের বা বাচ্চাদের কীভাবে উনি অভিনয় করাতেন ওনার ছবিতে। তোমার নামটা কি, তুমি কোথায় যেন থাকো, আচ্ছা কী ওমে, শুধু তুমি বাংলায় করছো না কেন, তুমি আমাকে ইংরেজিতে বলছো কেন, আমি ইংরেজিতে বলবো না, আমি বাংলায় বলবো। বললাম আঙ্কেল সবাই ইংরেজিতে বলছে। আস্তে আস্তে আমি নরম হচ্ছি, অথচ আমি লেন্স, শর্ট ডিভিশন, তারপরে হাই স্পিড ক্যামেরা কি মানে ফিল্মটা হাই স্পিড কি লো স্পিড এগুলো সব শিখে গেছিলাম। কিছুই ধরেন না, কোনো দিনই ধরেননি, কিন্তু শিখে যেতাম, রোজই পড়ে যেতাম। তখন উনি বললেন, আমি বললাম ইংরেজিতে করছি, আর আমি না তখন আস্তে আস্তে একটু নর্মাল হচ্ছে এবং সাহসটা বাড়ছে। সবাই বসে একদম সেট রেডি, এডিটার, ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, স্টিল ফটোগ্রাফ সব রেডি, কিন্তু উনি আমাকে আস্তে আস্তে করে লাইট করছেন। তখন বলছে আমার 3টে ছবিতে উনি অভিনয় করেছেন, আমি 3টে আলাদা প্রশ্ন করবো না, 3টে প্রশ্ন করতে হবে না তোমাকে। আমি আমার মতো 3টে ছবির, মাধবী মুখার্জি 3টে ছবিতে অভিনয় করেছিলেন সত্যজিৎ রায়ের পরিচালনায়, 3টে ছবির একটু একটু করে বলে দেবো, আর ক্যামেরা অপারেশনটা বরুণ করবে, মানে বরুণ ডাহা। বরুণ তুমি রেডি, সবাই রেডি। এবার অ্যাকশান তো আমার গলা দিয়ে বেরোচ্ছে না, আমি অ্যাকশান না বললে কেউ শুটিংটা শুরুই করতে পারে না। আমরা তখনকার দিন এখনও খুব ডিসিপ্লিন মেনটেন করে এগুলো, হ্যাঁ। আমি তো অ্যাকশান বলছি না, আমার গলা তখন আর জিপ টিপ কোথায়, জিপ ভিতরে ঢুকে গেছে। তারপরে বলছে ও মেয়ে বলবো, এই বরুণ রেডি, এই সুজিত রেডি, লাইট রেডি। আর ওনার তখন ক্যাটারাক্ট অপারেশন ছিল, আমি লাইট নিইনি, বললো লাইট ছাড়া হবে? আমি হ্যাঁ, আমি হাই স্পিড ফিল্ম নিয়েছি। হাই স্পিড? আল্লাহ হ্যাঁ, ওই যে হাই স্পিড মানে তাতে লাইটটা কম লাগে, আর ওই জানলার গ্লেয়ার লাইটটা, এগুলো শিখে গেছিলাম। গ্লেয়ার লাইটটাতে আপনার মুখে পড়বে, সেটাতে আমি ইন্টারভিউ নেবো, যেহেতু আপনার লাইট ব্যবহার করা অসুবিধা আছে। তারপরে ওনার আমি ইন্টারভিউ আস্তে আস্তে করলাম। মানে সত্যি কি অদ্ভুত না, অত বড় মানুষ আর কিছুদিন পেলে বোধহয় খুব ভালো হতো। খুব কম সময় পেয়েছি ওনাকে। মৃণালদাকে অনেক দিন পেয়েছি, কিন্তু ওনাকে খুব কম সময় পেলাম। এবং উনি যখন বেলভিউতে ভর্তি, উনি মাধবী দেখতে গিয়েছিলেন, মাধবী মুখার্জিকে জিজ্ঞেস করেছিলেন যে বাচ্চা মেয়ে, ওকে দিলে ছবিটা করতে, একদমই ছোট, ও কি পারবে, ছবিটা কতদূর? তখন মাধবীদি বলেছে ছবিটা যদি ভালো হয় তাহলে ওর একটা হিল্লো হয়ে গেল, আর যদি ছবিটা সেরকমও করতে না পারে মাধবী মুখার্জির জায়গার কোনো হেরফের হবে না, এটুকু বলতে পারি। তো আমার আফসোস লেগে গেল, মৃণাল সেন অনেককেই বা হরিশ্যাম দাশগুপ্ত সবাইকেই আমার ছবিটা দেখাতে পেরেছিলাম, কিন্তু আঙ্কেলকে পারিনি, কেননা তার 6-7 মাসের মধ্যেই উনি আমাদের ছেড়ে চলে যান। সারা রাত ওখানে আমি বসেছিলাম। এইবারও 2রা মে ওনার জন্মদিনে ওনার বাড়িতে যাই। ওনাকে আরেকটু পেলে ভালো হতো, আমি খুশি হতে পারতাম, আরও কিছু শিখতে পারতাম। এবং ইন্টারভিউটা নিলেন এবং বরুণ ডাহাকে বলছে, বরুণ তুমি রেডি, আমি একটা একটা করে ছবি বলবো আর তুমি পজিশন চেঞ্জ করবে, মানে মিড লং শট থেকে মিড শট, দেন ক্লোজ, এইভাবে চলে যাবে। অদ্ভুত, আমি তো একদম ফিউজড। এই হচ্ছে ওর প্রথম ছবি, আজ থেকে 35 বছর আগে, মাধবী মুখার্জির ওপর ডকুমেন্টারি এবং সত্যজিৎ রায়ের ইন্টারভিউ। বা বেশ
আড্ডা জমে উঠেছে, হ্যাঁ, কিন্তু তার আগে কিছু জিনিস আপনার জন্য পাঠিয়েছে, সেগুলো ভুলে যাওয়ার আগে দিয়ে দিই। মণিপুরা আয়ুর্বেদা এরা আমাদের সাথে প্রথম দিন থেকে আমাদের সাপোর্ট করে। বাহ। এরা কিছু জিনিস পাঠিয়েছেন। এরা করে কি, এরা গাছের নির্যাস থেকে একদম বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাঠায়। তো আপনার জন্য কি পাঠিয়েছে একবার দেখছি। এটা এয়ার ফ্রেশনার পাঠিয়েছে হরেক রকমের, রোজ, লেমন গ্রাস, যাই হোক অনেক অনেক রকমের, ল্যাভেন্ডার, জ্যাসমিন, স্যান্ডেলউড। বাহ। তো 5 রকমের বাড়িতে সুগন্ধি ছড়িয়ে রাখতে পারবেন। আর এইটা হচ্ছে বাথ সল্ট। এটা খুব মজার জিনিস। এটা সাধারণত আমি জানতাম যে বাথটব ছাড়া ব্যবহার করা যায় না, কিন্তু এদের থেকেই শিখলাম যে আপনার যদি পাটাতে ব্যথা করে তাহলে একটু গরম জল যদি বালতিতে দিয়ে বাথ সল্ট দিলে খুব আরাম লাগে। গামের মধ্যে করে হ্যাঁ, তো তার জন্য বাথটবের দরকার পড়ে না। আরেকটা হচ্ছে চকলেট অ্যান্ড হোয়াইট, এই বাক্সটা, এর মধ্যে 6টা চকলেট আছে। আচ্ছা। হ্যাঁ, তো এইটা এরা পাঠিয়েছে। তো এটা এদের থেকে আরেকটা জিনিস আমি চেয়েইনি যে এই আড্ডা মারতে মারতে একটু চকলেট খেতে খেতে কথা বললে ভালো লাগে। মণিপুরা আয়ুর্বেদকে আমি মানে ধন্যবাদ জানাই। উনি আমার ব্যাপারটা বুঝে টুঝেই বোধহয় এগুলো পাঠিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব আপনারাও এই ব্যাপারগুলো ব্যবহার করুন। আর চকলেট তো সবারই প্রিয়, আমি সবার বাইরে নই। এটা আমি গ্রহণ করছি। ওটা হচ্ছে মিন্ট মাচা। মিন্ট মাচা, হ্যাঁ আচ্ছা। ওটা হোয়াইট চকলেট মনে হয়। এদেরকেও ধন্যবাদ। হচ্ছে চিলি অরেঞ্জ। আচ্ছা। এরা মানে ক্রাফটেড চকলেট বানায় এবং খুব সুন্দর সুন্দর। নট হোয়াইট, হোয়াইট না, সবুজ হবে ওই মাচাতে, হ্যাঁ, মানে হোয়াইট চকলেট মাচার দিকে সবুজ। দারুণ জিনিস। এবং এগুলোকে দিয়ে আমাদের যে কিছুটা উৎসাহিত করা বা কিছুটা এনকারেজ করা বলা যেতে পারে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। সবাই ব্যবহার করুক, সেটা আমরা চাই। এটা কি খেতে পারি? খাওয়ার জন্যই তো। আচ্ছা। মানে গল্প করতে করতে একটু মুখে চকলেট থাকলে মন্দ হয় না। আচ্ছা, এবার অন্যদের কথাটাতে আগে আসছি যে ডকুমেন্টারিতে ফিরি, যে কেন বানানো। আপনার কি মনে হয় যে আজকের জগতেও একটা তো ঠিক আছে, ডকুমেন্টেশন হচ্ছে, কিছু ফ্যাক্টস ফিল্মে থাকছে, কয়েকটা প্রতিষ্ঠান ডেকে হল ভরিয়ে লোকজনকে দেখাচ্ছেও, ঠিক আছে, কিন্তু ডকুমেন্টারির একটা বড় কাজ হচ্ছে পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করা, যেটা আপনি হয়তো বা নারী পাচার হোক, প্লাস্টিক বর্জন হোক, এইগুলো যেগুলো বানিয়েছেন সেগুলোর উপরে। আপনাকে মনে হয় যে আজকে যে অবস্থায় আমরা আছি, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যুগে, ডকুমেন্টারি দিয়ে এখনো পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে। হোয়াটসঅ্যাপের মতো কাজ করবে, ডকুমেন্টেশনের মতো কাজ করবে। সে ধরুন আমাদের 80 বছর হতে যায় আমাদের দেশ স্বাধীন হয়েছে, 15ই আগস্ট 80 বছর হবে। এবার আপনি হোয়াটসঅ্যাপে সেসব স্বাধীনতা সংগ্রামী ধরুন 1905 সালের বঙ্গভঙ্গ বা লবণ সত্যাগ্রহ পরবর্তী সময়ের, বা 1942-এর ভারত ছাড়ো, বা সেলুলার জেলের বন্দি, বা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, যে অবিভক্ত ভারত যেটা ছিল আর কি, তখনকার দিনের স্বাধীনতা সংগ্রামীদের কিছু কি আর আপনি হোয়াটসঅ্যাপে পাবেন? ইতিহাসটুকু জানতে পারবেন, তাদের সম্পর্কে কিছু জানতে পারবেন, হয়তো আত্মীয় স্বজন কেউ কিছু বললো। কিন্তু এই যে ডকুমেন্টারিগুলো করে রাখা, কজনের পক্ষে সম্ভব সেলুলার জেলে গিয়ে সেই গ্যালোজ, সেই যে রস আইল্যান্ড, ওয়াইপার আইল্যান্ড, যেখানে সাপ ভর্তি ছিল, সেখানে আমাদের স্বদেশীদের নিয়ে রাখা হতো। তারপর লাইট অ্যান্ড সাউন্ড, সবার পক্ষে তো আন্দামানে গিয়ে সেলুলার জেল পরিদর্শন করে ইতিহাসের পাতা খোঁজা যেত না। এই যে সেলুলার জেলটা ধরুন আমি করেছি, সেখানে আমি 8 জন স্বদেশীর ইন্টারভিউ পেয়েছি সেলুলার জেল করতে গিয়ে, এবং ভারত সরকার করা এই ছবিটা আমাকে দিয়ে 1906 সালে, 1906 সালে সেলুলার জেল নির্মিত হয় ব্রিটিশ পিরিয়ডে। ঠিক তার 100 বছর উপলক্ষে ওরা আমাকে দিয়ে ছবিটা করালো। তার কারণ হচ্ছে ওরা আমার বায়োডাটা দেখে বুঝে গেছিলো যে আমি এর আগে একটা সমস্ত জেল নিয়ে একটা ছবি করেছিলাম, সংশোধনাগার। জেল অ্যাক্ট অনুযায়ী জেলকে এখন জেল বলা যায় না, এখন সংশোধনাগার, কারেকশনাল হোম। ওটা আমি করে ফেলেছিলাম। তারপরে আমি পিচ করতে যাই আন্দামানে,
তিনজনকে দিয়ে ওরা 3টে ছবি করা। সেলুলার জেলটা ওরা আমাকে বলেছিল বিকজ ইউ আর দ্য বেঙ্গল দে আর 85% ফ্রিডম ফাইটার্স অফ বেঙ্গল, মানে যারা সেলুলার জেলে বন্দী ছিলেন। তো ইউ প্লিজ মেক এ ফিল্ম অন সেলুলার জেল। তা আমি বললাম না, আমি সেলুলার জেল করবো না। আমার খুব রাগ হয়েছিল। আর অনেকদিন আগেকার কথা, অল্প বয়স, একজন বিখ্যাত পলিটিশিয়ানের ছেলেকে দিল ট্যুরিজমটা। সুনামিটা পড়ে গেছিলাম সেই পরীক্ষায়, গরু রচনা পড়ে যাওয়ার আসে শ্মশান রচনা, সেরকম আর কি। আমার সুনামিটা খুব করার ইচ্ছে ছিল, কারণ সুনামির ইতিহাস 1 বছর কি 1.5 বছর, আর সেলুলার জেলের ইতিহাস 100 বছর। ওরা কী করলো, মিনিস্ট্রি করলো, আন্দামান অ্যাডমিনিস্ট্রেশন বললো না, ইউ আর দ্য রাইট পার্সন টু মেক এ ফিল্ম অন সেলুলার জেল ইনস্টেড অফ সুনামি অ্যান্ড আন্দামান ট্যুরিজম। আমার খুব রাগ হয়েছিল, বললাম করবো না। তারপরে ওরা বললো তোমরা একটু যাও, তুমি একটু সেলুলার জেলটা ঘোরো। আর একজন প্রোটোকল অফিসার সবসময় আমার সঙ্গে থাকতেন। সেলুলার জেলটা ঘুরে এবং সন্ধেবেলাটা আমি একদম ছাদে গেছিলাম। ছাদে অ্যালাউড নয় পার্সন। ওরা আমাকে ইচ্ছে করে নিয়ে গেছিলো যে রস আইল্যান্ডটা ওপারে দেখো, রস আইল্যান্ড। ছাদে গেলাম, আর এক একটা কুঠুরের মধ্যে গেলাম, সন্ধে হয়ে হয়ে আসে, অন্ধকার, কতটুকু ঘর, এইটুকু ঘর। ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা সব ওই ঘরে কাটিয়েছে শুধুমাত্র আমাদের জন্য। ইয়েস, দে ফট, দে ডাইড, দে ডেডিকেটেড দেয়ার টুডে ফর আওয়ার বেটার টুমরো। আর আমি নির্লজ্জের মতো বললাম যে আমি সেলুলার জেল করবো না। পুরোটা ঘুরতে তখন আমাকে প্রোটোকল অফিসার বলছে ম্যাডাম চলুন, রাত হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে। আমি দাঁড়াও, আমাকে একটু ছাদে একা থাকতে দাও। ন্যাড়া ছাদ, সেলুলার জেলের যে ওখানে দাঁড়িয়ে আছে, উল্টো দিকে রস আইল্যান্ড। এখানে আমাদের বীর সন্তানেরা থাকতেন, আর ওপারে ওরা ব্রিটিশরা আনন্দ ফুর্তি করতেন, গলফ খেলতেন, সুইমিং পুল, পার্টি করতেন। আর আমাদের বীর সন্তানেরা শুধু আমাদের কথা ভেবে অন্ধ কুঠুরির মধ্যে ছোট্ট একটু ঘর, এইটুকু জানালা, সেই জানলার মধ্যে তারা ঘরে থাকতেন। ওই ঘরের মধ্যেই সমস্ত প্রাকৃতিক কাজকর্ম করতে হতো। এইভাবে ওরা আমাদের দেশটা স্বাধীন করেছে। অদ্ভুত ব্যাপার, কিন্তু একটু বিতর্কের মধ্যে যাই। আমাদেরই সাথে কাজ করে দেবরাজ ব্যানার্জি, একটু অসুস্থ আছে, তাই আজকে আসতে পারেনি। তো আপনার জন্য একটা প্রশ্ন পাঠিয়েছে, বেশ, সেটা ভয়েসে পাঠিয়েছে, সুস্থতা কামনা করি, তাড়াতাড়ি ভয়েসে পাঠিয়েছে। আমি একটু চালিয়ে শোনাচ্ছি আপনাকে। আমার প্রশ্ন হলো যে সেলুলার জেলের যে সব শুদ্ধ 12টা শ্বেতপাথরের ফলক রয়েছে বিভিন্ন বিপ্লবীদের নামে, সেখানে 11টা ফলকে শুধুমাত্র বাংলা এবং বাঙালির নাম রয়েছে। তৎসত্ত্বেও এই সেলুলার জেলের নাম বীর সাভারকরের নামে কেন রাখা হলো, এর কোনো যুক্তিগ্রাহ্য রিজন আমরা কিন্তু দেখতে পাইনি। সে বিষয়ে আপনি যদি কিছু আলোকপাত করেন। হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। আমি যখন সেলুলার জেলের ওপর ডকুমেন্টারি করতে যাই, সেটা 2006-07 সাল, কারণ সেলুলার জেলের 100 বছর উপলক্ষে, ঠিক আছে। এই বীর সাভারকরের নাম টামগুলো পরে হয়েছে। আমি যখন ডকুমেন্টারি করতে যাই তখন অন্যরকম ছিল। আর যে ফলকগুলোর নাম বলছেন, আমি এই কিছুক্ষণ আগেই বলেছিলাম যে 85% ফ্রম বেঙ্গল, মানে সেই বাংলা মানে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ মিলে, মানে অবিভক্ত বাংলার যে বাঙালি। তারপর পাবেন পাঞ্জাবি, তারপরে মারাঠি আছে, নাসিক ষড়যন্ত্র মামলা বিভিন্ন কেসের, তারপরে আসামের কিছু আছে, উড়িষ্যার অল্প আছে, সাউথের একজনের নাম আমি দেখেছিলাম, শ্রীনিবাসন। কিন্তু সবচেয়ে বেশি বাঙালি, হ্যাঁ, মানে আমি বলছি অবিভক্ত বাংলার কথা। চট্টগ্রাম অস্ত্রাগার দখল, নাসিক ষড়যন্ত্র মামলা আমরা নাসিকে পেয়েছি, লাহোর ষড়যন্ত্র মামলা, তারপরে বরিশাল ব্যাংক ডাকাতি, তারপরে হিলি রেল ডাকাতি, অনুশীলন সমিতি, আলিপুর বম কেস, মানে মুরারিপুকুর যে, তারপরে আরও সিভিল ডিসঅবিডিয়েন্স যে অ্যাক্ট, সেগুলো প্রচুরতে বাঙালি কিন্তু সবচেয়ে বেশি। এবার বীর সাভারকরের নামটা কিন্তু একেবারেই এটা দিয়েছেন উনি ওখানে বন্দী ছিলেন। এবং একটা কথা আপনাকে বলি, বীর সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর এবং গণেশ দামোদর সাভারকর দু ভাই ওই জেলে কিন্তু 12 বছর ছিলেন। অদ্ভুত, এক ভাই জানতেন না যে আরেক ভাই আছেন। তারপরে ওটার সাথে আমাদের সেলুলার জেলটাকে বা আমাদের স্বাধীনতা সংগ্রামটাকে আপনি এক করবেন না। কে কার নাম দিল তার জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কিছু যায় আসে না। সেটা সরকার দিয়েছে, সেটার জন্য অনেকে অনেক রকম আপত্তি করেছে। যেমন লাইট অ্যান্ড সাউন্ডে উল্লাসকর দত্তের সম্পর্কে একটা কথা বলা আছে যে উনি পাগল হয়ে গেছিলেন অত্যাচার সহ্য করতে না পেরে। ইন্দুভূষণ রায় নিজের শার্ট খুলে গলায় দড়ি দিয়েছিলেন আলিপুর বম কেসে। কিন্তু পাঞ্জাবিরাও প্রচুর ছিলেন।
তাতে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামের এতটুকু কিছু কার নামে দিল না দিল সেটা নিয়ে অত ভাববার দরকার নেই। দিয়েছে সেটা সরকার দিয়েছে, ওরা মনে করেছে তাই। এমনকি এয়ারপোর্টের নামটাও আন্দামান, আগেও কি ছিল আমি ঠিক মনে করতে পারছি না, তো অনেকবার গিয়েছে আন্দামানে, পরে ওটা সরকারের নামে দিয়েছে। পুরো জেলটা তো ওনার নামে নয়, একটা না সেল না, একটা ওনার সেল নামে হয়তো ওনার করেছে। নামে দিয়েছেন। কিন্তু সেই জায়গাটাতে এখানে পার্লামেন্টেও এই নিয়ে প্রশ্ন উঠেছিল উঠতেই পারে। এবং আমাদের ক্ষুদ্র প্রয়াসে তুরি কাহিনী বলে আমাদের যেটা হয়, সেখানে অশোক মুখোপাধ্যায় যিনি আমাদের এই কাহিনীগুলো শোনান, তো সেখান থেকে উনিও আবেদন জানিয়েছিলেন আমাদের ক্ষুদ্র প্রয়াসে যে অন্য কয়েকটা সেল নয়, কয়েকটা বাঙালির নামে করাই যেত, উল্লাস যেতেই পারে, পদ্মার নামে করাই যেত। কারণ প্রচুর বাঙালি ওখানে রয়েছেন এবং বললাম যে 85% তো বাঙালি, যার জন্য তো মিনিস্ট্রি আমাকে বললো ডোন্ট সে লাইক দ্যাট যে আমি ছবিটা করবো না, প্লিজ ইউ ডু মেক ডকুমেন্টারি অন। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য। আমার প্রশ্নটা হচ্ছে কি, যে ডকুমেন্টারি আমরা চোখ বন্ধ করে, কারণ তথ্যচিত্র তো তথ্যগুলোকে বিশ্বাস করি, কারণ এবং এটা করাই উচিত, তাতে একটা ডকুমেন্টারি ফিল্ম মেকারের একটা দায়িত্ব এসে যায় যে সে রিসার্চটাও ঠিক মতন করবে এবং কোনো ইনফ্লুয়েন্সের মধ্যে থেকে করবে না, না একেবারে নিরপেক্ষভাবে, নিরপেক্ষ একটা বিচার করবে। আমার তার মানে, যেহেতু আপনি সেন্সর বোর্ডেরও মেম্বার ছিলেন, দুটোকে যদি আমি মিলিয়ে দিই, তাহলে কি আপনার মনে হয় না যে ডকুমেন্টারিকে একটু বেশি গুরুত্ব দিয়ে সেন্সর করা উচিত? কারণ এইখানে আমরা একদম সত্যি কথাটাকে বলছি, অন্যটা তো ক্রিয়েটিভ, সেটা সেটা হ্যাঁ, সেটা আমরা মিথ্যা ভেবেই করছি। কিন্তু ডকুমেন্টারি যেহেতু সততা আছে, সেইখানে আমাদের সেন্সর বোর্ড কি এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করে যে লোকটা যেটা দিচ্ছে সেটা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে? না, আপনারা একটা কথা পরিষ্কার করে নি, আমি বোধহয় 96-97 থেকে ফিল্ম সেন্সর বোর্ড মেম্বার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এবং জুরি মেম্বারও হয়েছি। একটা কথা বলি, জুরি, কোনো ফেস্টিভ্যালের জুরি হওয়া আর ফিল্ম সেন্সর বোর্ড মেম্বার হওয়া দুটো কিন্তু আলাদা। ফিল্ম সেন্সর বোর্ডের দায়িত্ব নয় কোনো ছবির রিসার্চ কতটা ঠিক আছে, শর্ট ডিভিশন ঠিক আছে কিনা, লাইটটা বেশি পড়লো কিনা, আচ্ছা এডিটিংয়ে মানে ক্যামেরাম্যান শট নেওয়ার সময় ইমাজিনারি লাইন ক্রস করেছে কিনা, এই দায়িত্ব সেন্সর বোর্ডের নেই। এটা সেন্সর বোর্ডের কাজ নয়, মেম্বারদের কাজ নয়। কাজটা হচ্ছে যে আমি গভর্নমেন্টের এগেনস্টে কোনো কথা বলছি কিনা, বা ধরুন একটি মানে প্রতিবন্ধী বাচ্চা যাচ্ছে, এই ল্যাংড়া বাচ্চা শোন শোন, এই ধরনের কথা বলতে পারি না। কোনো অন্ধ একটি মানুষ যাচ্ছে, এই অন্ধ এদিকে আয়, এটা বলতে পারি না। হ্যাঁ, তারপরে মেয়েদের কিছু, নারীদের কিছু প্রাইভেট পার্টের একটা সার্টেন পিরিয়ড আমরা দেখাতে পারি না। তারপরে পশুদের নিয়ে আমরা সাপকে দিয়ে ঘন্টা বাজাচ্ছে, হাতি শিবের মাথায় জল ঢালছে, হ্যাঁ, অ্যানিম্যাল অ্যাক্টে পড়ে যায়, এগুলো আমরা করতে পারি না। এগুলো দেখার দায়িত্ব কিন্তু ফিল্ম সেন্সর বোর্ডের। তাদের দায়িত্ব নয় যে ক্যামেরাম্যান কতটা ভালো ক্যামেরা করলো, লাইটিং ঠিক আছে কিনা, ক্যামেরাম্যান 180 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রস করলো কিনা। কিন্তু তাহলে প্রশ্নটা এইখানেই দাঁড়ায়, এটাই বলছি। তার জন্য সরকার যখন ডকুমেন্টারি কাউকে দেয়, পিচিং হয়, তখন তাকে একজন মানে অ্যাডভাইসার ঠিক করতে হয়, ঠিক আছে, যিনি এটা ফাইনাল করবে। যেমন আমার মাধবীদির ছবিটার সময় অ্যাডভাইজার কেউ ছিলেন না, আমিই করেছিলাম 35 বছর আগে। সেলুলার জেলের অ্যাডভাইজার ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, নারী পাচারের অ্যাডভাইজার ছিলেন, সবই তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রজেক্ট। আমি বেশিরভাগই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ছবি করেছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরও করেছি। নারী পাচারের আমার অ্যাডভাইজার ছিলেন ডিরেক্টর পিপি, পাবলিক প্রসিকিউটর, ভবানী ভবন, ওয়েস্ট বেঙ্গল। তারপরে মাতঙ্গিনী হাসদার রিসার্চ যিনি দেখেছেন অ্যাডভাইজার, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী, রাধাকৃষ্ণ বাড়ি। তারপরে সত্যেন বোস, বিজ্ঞানী সত্যেন বোস, যেটা আমি বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছি, তার রিসার্চ গাইড ছিলেন প্রফেসর পার্থ ঘোষ, যিনি সত্যেন বসুরই শেষের দিকে স্টুডেন্ট, সত্যেন বোসের কাছেই পিএইচডি করেছেন। এটা গভর্নমেন্ট ঠিক করে দেয়, এটা তো গভর্নমেন্ট স্পন্সর ডকুমেন্টারি। হ্যাঁ, তার উপরে নির্ভর করে উনি ওটা দেখে নেবেন, তারপরে গভর্নমেন্ট সেটা তাদের কমিটি দিয়ে আবার দেখায়, সেই স্ক্রিপ্টটা আগে অ্যাপ্রুভাল হলো, তারপরে আপনি এগ্রিমেন্ট হবে, তারপরে আপনি 50% অ্যাডভান্স পাবেন, তারপরে আপনি কাজ করতে পারবেন। এটাই কিন্তু সব ডকুমেন্টারি তো গভর্নমেন্ট সব স্পন্সর হয় ডকুমেন্টারি না। গভর্নমেন্ট, সেই ক্ষেত্রে খুব সিরিয়াস হতে হয়। যেমন আমি কিছুদিন আগে একটি ফিল্ম ফেস্টিভ্যালের নাম বলছি না, ফিল্ম ফেস্টিভ্যালের তে দেখলাম মাতঙ্গিনীর ছবিটা কবি কামিনী রায়ের ছবি দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি ফেস্টিভ্যালের চেয়ারম্যান ছিলাম, সঙ্গে সঙ্গে ফেস্টিভ্যালের ডিরেক্টরকে বললাম এই ছবিটাকে, এই যে কার ছবি, বললো কি একটা নাম বললো, যাই হোক, আমি বললাম এটা ভুল আছে, এটা মানে কবি কামিনী রায়ের ছবি বলে গুগল থেকে নিয়েছে। তারপর সেই ডিরেক্টরের সাথে কথা বললো, ডিরেক্টর বললো আমরা শিলা দত্ত ম্যাডামের সাথে কথা বলবো। তখন ডিরেক্টর বললো না, ওনার সাথে
জুরি চেয়ারপারসনের সাথে আপনাদের কথা বলতে পারবেন না, কারণ আপনারা কম্পিটিটর। ছবিটা ভুল আছে এইটুকু বলতে পারি, সেটা উনি বলেছেন। আমি জানি মাতঙ্গিনী, এটা গুগলে ভুল আছে, গুগলে অনেক কিছু ভুল থাকে, কিছু কিছু ভুল, প্রচুর ভুল থাকে, ঠিক। এবার আর আমার তো মুখস্থ ছবিগুলো, মাতঙ্গিনীর ছবির জায়গায় দিয়ে দিয়েছেন কবি কামিনী রায়, হ্যাঁ, যিনি বরিশালের ঝালকাঠি, উনি ক্যালকাটা ইউনিভার্সিটি বোধহয় ফার্স্ট অনার্স গ্র্যাজুয়েট। তারপরে ওরা ছবিটা চেঞ্জ করে, আমার কথাটা শুনলো, আমি কথা বলিনি, কারণ ফেস্টিভ্যাল তখন কম্পিটিশন চলছে। এরকম যদি ভুল হয়, ধরিয়ে দিতে পারার লোক থাকে তাহলে খুব ভালো, না হলে ভুল থাকে, অনেক ভুল থাকে। কিন্তু এই ভুলটা চলে যাচ্ছে পরের প্রজন্ম যারা এটাকে সত্যি ভেবে দেখছে। কিন্তু এই ছবিটা কিন্তু আরো অনেক জায়গায় আমি দেখেছি তারা সেটা ঠিক করেননি, গুগল থেকে নিয়েছেন। মাতঙ্গিনীর ছবি অনেক পাওয়া যায়, কেন যেটা নিচ্ছেন বারবার কবি কামিনী রায়? তো এরকম ভুল থাকে, সে ভালো প্রশ্ন, যে রিসার্চ ইজ এ ভেরি ভাইটাল থিং। এবং কাঠামো, মানে মা দুর্গা বা মা কালী যখন আমরা মূর্তি বানাই, রিসার্চটা কিন্তু একটা কাঠামো। আমার একটু টাইম লাগে রিসার্চে আমার ছবিতে। এই মাতঙ্গিনী হাজরা নিয়ে যখন কথাটা উঠলো তাহলে ভেবেছিলাম পরে করব, কিন্তু অশোক দা, মানে আমাদের অশোক মুখোপাধ্যায়, উনি আপনার জন্য একটা প্রশ্ন পাঠিয়েছেন। কারণ ওনার প্রচুর বই তো বেরিয়েছে, এবং অগ্নিযুগের মানে উনি একজন আমার চোখে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে। আচ্ছা, আপনি তো মাতঙ্গিনী হাজরার উপরে ফিল্ম বানিয়েছিলেন, শর্ট ফিল্ম। তো যেটা আমার প্রশ্ন, যে মাতঙ্গিনী হাজরাকে কেন এত আকৃষ্ট করল? মাতঙ্গিনী হাজরা আপনাকে কি মানে অনুপ্রেরণা দিল যাতে করে আপনি মাতঙ্গিনী হাজরার উপর বানালেন? তো মাতঙ্গিনী হাজরার উপর বানাতে গিয়ে আপনি তথ্য কিভাবে জোগাড় করলেন? কারণ মাতঙ্গিনী হাজরার তথ্য খুব একটা পাওয়া যায় না, সেই কারণে জিজ্ঞেস করছি যে এটার জন্য কত, মানে কিরকম খাটতে হয়েছিল, কোথায় কোথায় গিয়েছিলেন, এবং নতুন কি অভিজ্ঞতা হয়েছিল, যদি একটুখানি বলেন। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। মাতঙ্গিনী কেন আমি বেছেছিলাম, মাতঙ্গিনীর বিষয়টা বলি। হঠাৎ আমি একদিন ভবানী ভবন না কোনো সরকারি অফিসে কাজ করছিলাম, বম্বে ফিল্ম ডিভিশন থেকে ফোন এসে বললো যে শিরা, এবছর স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কয়েকটা ছবি হচ্ছে, তো তুমি কার ওপর করবে, মাতঙ্গিনী নাকি ক্ষুদিরাম বোস? এটা আমাকে অফার করেছিল, পিচিং হয়নি, কিন্তু মানে পিচিং হয়েছে, বাট আমি টেন্ডার দেইনি। আমরা তো টেন্ডার করে কাজ পাই, মানে আমি গিয়ে সরকারকে বললাম আমাকে কাজ দাও, সরকার দিয়ে দিল, সেরকম নয় কিন্তু। তো হঠাৎ ফোন করলেন ফিল্ম ডিভিশনের ডিজি কুলদীপ সিনহা, আমার এখনও মনে আছে। তখন আমি অনেকের সাথে মিটিং করছিলাম, আমি বললো মাতঙ্গিনী হাজরা করবে নাকি ক্ষুদিরাম বোস, সে কিন্তু অবাঙালি। তাও আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম ক্ষুদিরাম বোস না মাতঙ্গিনী, ক্ষুদিরাম বোস না মাতঙ্গিনী, ফোনের মধ্যে মাতঙ্গিনী করবো, এই যে বলে ফেলেছি, ব্যাস এই তো হয়ে গেল। তারপরে উনি বললো ঠিক আছে, তাহলে পরে যখন যোগাযোগ হলো মাতঙ্গিনী হাজরাই করো। তারপরে আমি বললাম না, মাতঙ্গিনী হাজরা করবো না, আমি ক্ষুদিরাম বসু করবো। বলে না না না, তুমি ইউ আর মানে ফিমেল ডিরেক্টর, সো ইউ প্লিজ মেক এ ফিল্ম অন ফিমেল ফ্রিডম ফাইটার। তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করেছিল কিছু ফিমেল বা মেল ফ্রিডম ফাইটারের ওপর ছবি করবে। তারপরে মাতঙ্গিনী হাজরা ওরা আমাকে দিলেন। সত্যি কথা, মাতঙ্গিনী হাজরার কোনো তথ্য ছিল না। 1942 সাল ভারত ছাড়ো আন্দোলন, 29শে সেপ্টেম্বর তমলুক কোর্টের সামনে উনি গুলিবিদ্ধ হন, ঠিক আছে? তো সেই সময় সরাসরি তমলুক যাবার রাস্তা ছিল না, পাঁশকুড়া হয়ে তমলুক যেতে হতো। 3 দিক 4 দিক থেকে মিছিল এসেছিল এবং উনি 3টে গুলি খেয়ে ওখানে মারা যান। এই তথ্যটাকে কিন্তু তখন মিস্টার সলিল ভট্টাচার্য ছিলেন তখন তমলুক কোর্টের থানার আইসি, এবং মিস্টার খান ছিলেন ডিএম তমলুকে, মেদিনীপুরে। তখন তো একসাথেই মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর, এরা না চেপে দিয়েছিল। আর ঠিক ওই 42 সালেই বিশাল বন্যা হয়েছিল মেদিনীপুর, খুব খেতে পেত না, মানুষজনকে না খাইয়ে রেখেছিল, কারণ বেশি আন্দোলন হচ্ছে মেদিনীপুর। তার আগের ঘটনা বলি, নাহলে একটু মেদিনীপুর সম্পর্কে আপনাদের ধারণা হবে কেন মাতঙ্গিনী। মেদিনীপুর এমন একটি জেলা, আমাদের অবিভক্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে কটা জেলা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তাদের মধ্যে চট্টগ্রাম, ঢাকা, কলকাতা, বরিশাল আর মেদিনীপুর, এগুলো ভীষণ উল্লেখযোগ্য। দিনাজপুর আছে, যেখানে হিলি রেল ডাকাতি হয়েছিল। তো এই আন্দোলনগুলোর সময় তিনজন ডিএমকে ব্রিটিশরা, মানে স্বাধীনতা সংগ্রামীরা মেরেছিলেন। বলেছিল মেদিনীপুরে ব্রিটিশ ডিএম দিলেই মারবো, খুন করে ফেলবো আমরা। পেডি, বার্জ এবং ডগলাস, 3জনকেই ওরা খুন করে ফেলেছিলেন। এবং বার্জের ক্ষেত্রে তো এত কড়াকড়ি হয়েছিল যে 1-2 মারা যাচ্ছে যখন ডিএম, তখন ওরা কী করলো, একটা ফুটবল টুর্নামেন্ট হবে, ফুটবল টুর্নামেন্টে বার্জ নেমেছেন, ওরা ওয়ার্ম আপ করছে, মানে খেলবে আর কি, করতে করতে ওই খেলার মাঠেই মেরে ফেলেছে। তো 3জন স্বাধীনতা ডিএমকে, ওরা ব্রিটিশ ডিএমকে মেরেছিল। তারপরে কিন্তু আর ব্রিটিশ দেয়নি, ইন্ডিয়ান ডিএমই দিয়েছিল ব্রিটিশরা।
তো এই 42 সালে ওটা যখন হয় তো মাতঙ্গিনী একটা বিরাট ব্যাপার। আমরা ছোটো ছোটো প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, এদের নাম আমরা তো জানি ছোটোবেলা থেকে, ইতিহাসে পড়েছি না। আর আমি মুখ থেকে বার করে ফেলছি মাতঙ্গিনী করবো, কিন্তু ক্ষুদিরাম বোসের তথ্য অনেক বেশি। মুজফ্ফরপুরে এখনও সুন্দরভাবে পালন করা হয়। 1911 সালের 8ই আগস্ট সম্ভবত ওনার ফাঁসি হয়। 18 বছর কয়েক মাস ক্ষুদিরাম বাবুর। হ্যামিল্টন স্কুলে পড়াশুনো করতেন, খুব ভালো স্টুডেন্ট ছিলেন। ওনার জন্মস্থানটাও রয়েছে আর একটু এগিয়ে, এখন সেটা পশ্চিম মেদিনীপুর। সুতরাং মাতঙ্গিনীটা করলাম। এবার তথ্য বললেন যে সত্যি তথ্য পাওয়া যায়নি, কিন্তু আমি যখন মেদিনীপুরে গিয়ে বললাম, এই হচ্ছে মেদিনীপুরের মানুষের পার্থক্য। আমি গিয়ে মেদিনীপুরে গিয়ে বললাম 2008 সাল গভর্নমেন্ট আমাকে দিল এই কাজটা করতে, যে আমি মাতঙ্গিনী হাজরার উপর ছবি করব, আমাকে তথ্য দিতে হবে। আমি যেদিন গেলাম প্রথম কুমুদিনী ডাকুয়া, সুশীল ধারা তার বাড়িতে। সুশীল ধারা না মাথাটা তখন কিরকম হয়ে গেছিল, মানে কুমুদিনী ডাকুয়া এদের ইতিহাসে এদের বই পড়েছি না, ইতিহাসের পাতায় এদের নাম পড়েছি। তো সুশীল ধারা একদিকে আর কুমুদিনী ডাকুয়া এক পাশে, একই ঘরের মধ্যে ওদেরকে মেদিনীপুরের লোকেরা রেখেছেন, আর একজন মহিলা দেখভাল করতেন, বয়স হয়ে গেছে। সুশীল ধারা না হাউ হাউ করে কাঁদছেন, মারে তুই মাতঙ্গিনীর ওপর ছবি করতে এসেছিস বলে কাঁদছেন। হ্যাঁ, তখন বলছে আজকে ভাত খেয়ে যাবি, হ্যাঁ এত বড় বড় মাছ। আর মাথাটা তখন বোধহয় ঠিক ছিলেন না, কিন্তু বুঝতে পারছেন যে ছবি করতে এসেছি। পরেও আবার গেছি ঠিক তাই। তখন ওরা মানে মেদিনীপুরের লোকরা নিমতৌরি স্মৃতিসৌধ, যারা বলেন যে তথ্য পাওয়া যায় না, পাওয়াটা কষ্ট, কিন্তু নিমতৌরি স্মৃতিসৌধতে গেলে আপনি অনেকেই তথ্য পাবেন, পুরো সাজিয়ে রেখেছে। এবং মেদিনীপুরের লোকের কাছে আমি কৃতজ্ঞ, আমি যাওয়ার আগেই ওরা সমস্ত জেরক্স করে রেখে দিয়েছিল, জেরক্স করে আমার হাতে তুলে দিল সুশীল ধারার ঘরের মধ্যেই। আমি তো তখন 2008 সালের কথা বলছি, বুঝতেই পারছেন কবেকার কথা, তখন আরেকটু কম বয়স ছিল আমার, না চাইলে আমি তো অবাক। এবং এরা বলছে কোথায় কোথায় যেতে হবে, কোথায় ঘর দিতে হবে, কি করতে হবে সব বলো। তারপরে ওখানে থেকে আমি প্রচুর রিসার্চ করেছি। মাতঙ্গিনীর তথ্য অনেক কম, এটা ঘটনা, কিন্তু যদি আপনার ইচ্ছে থাকে না ঠিক আপনি এগুলো বার করে নিতে পারবেন। আচ্ছা, এবার গ্রামে গ্রামে চলে যেতে হয়। মাতঙ্গিনীর শ্বশুরবাড়ি, মাতঙ্গিনীর বাপের বাড়ি, তাদের বংশধর এখনও রয়েছে শ্বশুরবাড়ির দিকে। আলিনান মাতঙ্গিনীর কোনো সন্তান ছিল না, কিন্তু ওই কি ভাসুর দেওরের ছেলেপুলে, তাদের ছেলেপুলে তারা এখনও আছে, সেই ঘরটা এখনও আছে যে ঘরটা উনি থাকতেন। এবং মাতঙ্গিনীর বাপের বাড়িতে ওনার একটা ইয়ে করে রাখা, যেখানে ওনার জন্ম হয়েছিল। এবং বিখ্যাত বিজ্ঞানী মণিভৌমিক, এই মণিভৌমিকের বাবা মাতঙ্গিনীর সাথে ছিলেন আর কি লড়াইয়ের মাঠে। মণিভৌমিক মাতঙ্গিনীর কোলে কোলে ঘুরতেন। মণিভৌমিক যখন প্রথম আমার সাথে দেখা হয়, আমি না মানে আমার সাথে কি কথা বলবেন নাকি, মানে চোখ ছলছল করে উঠেছিল। বলে আমাকে একটা ডিভিডি দেবেন, তখন ডিভিডি এই 2008 সাল 9 সালে ডিভিডি, আমি বোধহয় 9 কি 10 সাথে দেখা করেছিলাম। উনি অবাক, বলে আমি ওনার কোলে চড়ে মুড়ি খেয়েছি, ঘুরেছি মাতঙ্গিনীর কোলে চড়ে। ওনাকে গান্ধীবুড়ি বলা হতো, যিনি উনি গান্ধীকে ভালোবাসতেন, গান্ধী ছাড়া উনি কিছু জানতেন না। তো সেইভাবে আমি তথ্যটা পেয়ে ছবিটা কমপ্লিট করি। এবং ভারত সরকার খুব খুশি হয়েছে এবং আমাকে বললো তুমি পাগল हो गया, तुम डॉक्यूमेंट्री बना रहे फ्लाइट मास्टर लेके, अरे माय गुडनेस घर से पैसा लेके फिल्म बना रहे क्या? मतलब नहीं, आई एम ए फिल्म मेकर, आई एम नॉट ए बिजनेस पर्सन, सो आई शुड हैव ए पैशन। তখন বলছি তুমি 29 সেপ্টেম্বর 1942 সাল তমলুক কোর্টের সামনে যে ফাইটিংটা হয়েছিল না ব্রিটিশ পুলিশের সাথে আমাদের বীর সন্তানদের, মহিলা পুরুষ সবাইকে মারছে, সেই টোটাল সিকোয়েন্সটা আমি দেখিয়েছিলাম রিক্রিয়েট করে। এটা ফ্লাইট মাস্টার নিয়ে, ক্রেন শট টট নিয়ে, মানে গভর্নমেন্ট ফিল্ম ডিভিশন বলছে এটার একটা অসুবিধা আছে। তো আমি সরি আপনাকে আটকাচ্ছি, আপনার তথ্যচিত্রগুলো দেখা যায় না, মানে এইটা আমি আটকাচ্ছি না। আমি বলছি এটা শেষ করে নিন। ওটা তো করলাম, শটটা নেওয়ার পরে সব দেখলো, নন্দনে অনেক জায়গায় দেখানো হচ্ছে, ন্যাশনাল নেটওয়ার্কে অনেকবার দেখিয়েছে, সেলুলার জেল তো 12-5 দেখিয়েছে, আর মাধবীদের ছবিটা তো বোধহয় 5বার না 6বার দেখিয়েছে। এবং যতবার দূরদর্শনে দেখি ততবার আমি পয়সা পেয়েছি, সেই কুমিরের ছানার মতো। আমার ছবি প্রচুর দেখায়, তারপরে বিভিন্ন ইনস্টিটিউটে দেখায়। তবে আপনি যদি বলেন যে নরমাল লোকেরা তাদের সময় দেখতে পায়, তাদের সময় টিভিতে দেখাতো, এখন টিভিতে দেখানো বন্ধ করে দিয়েছে। কে দেখে না, মানে অন্য চ্যানেলেও দেখায়, ডিজিটাল চ্যানেলে কোনো ওটিটি টোটিটি না সেটা এখন বলে করাতে পারে না গভর্নমেন্ট। আর আমি তো ইউটিউবে দিতে পারি না, ইউটিউবে এখন দেখে, কারণ ছবিগুলো গভর্নমেন্টের, আমার রাইটস নেই। আচ্ছা, এবার উনি অশোকবাবু একটা প্রশ্ন করেছেন যে এর মানে এই মাতঙ্গিনীর ওপর কাজটা করে মানে হোয়াট ইজ দ্য আউটপুট, ঠিক না? আমি নন্দনে যখন ছবিটা দেখানো হয়, হঠাৎ করে উত্তর 24 পরগনার পিডি মানে উনি আমাকে একদিন ফোন করে বললো, ম্যাডাম 8ই মার্চ বিশ্ব নারী দিবসে আপনার ছবিটা একটু দেখাতে চাই এই উত্তর 24 পরগনায়। তা বললাম কোন ছবি? বললো মাতঙ্গিনী হাজরা। বললাম কেন? নারী দিবসে মাতঙ্গিনী, ওই দিন তো নারী পাচারের উপর ছবিটা দেখানো উচিত। বললো না না, আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বলেছে নন্দনে আমরা একটা ছবি দেখেছি মাতঙ্গিনী হাজরা, ওটা আমাদের খুব ভালো লেগেছে, শিলা দত্ত বলে একটা দিদি আছে, সে বানিয়েছে।
আমাকে ছবি দিদি ডাকে, আমি এত ছবি দেখাই বিভিন্ন জেলায় জেলায় ঘুরি বলে, ওই ছবিটা আমাদের নারী দিবসের দিন দেখাবো, তা আপনি একটু আসুন। আমি তো যেতে পারবো না, কারণ আমার অলরেডি তখন 2 জায়গায় নারী দিবসের দিন আমার প্রচুর প্রোগ্রাম থাকে। ওই দিন আমি অন্য জায়গায় আগে থেকে বলে রেখেছি, আপনারা ডিভিডি বা এটা নিয়ে যান, আপনারা দেখান। তারপরে আমি পিডিকে বললাম যে এত ছবি থাকতে হঠাৎ মাতঙ্গিনী কেন নারী দিবসে? তখন বললো সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও বলেছে ছবিটা দেখে এত ওরা মানে উজ্জীবিত, বলছে যে একটা 72 বছরের বৃদ্ধা যদি ওই সময় ব্রিটিশের বিরুদ্ধে লড়তে পারে, তাহলে আমরা মেয়েরা কেন এখনকার সমাজের অসভ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না? আমরা সভ্যনাশ, ছবি করার সময় তো এত ভাবিনি। তো তারপরে ওরা মাতঙ্গিনী দেখালো, আমি যেতে পারিনি, পরে গিয়ে ওদের সাথে দেখা করে এসেছি। তো এই হচ্ছে আউটপুট। কোথায় থেকে কি দাঁড়ায় সেটা বলা মুশকিল আগে থেকে। আমি আপনাকে আটকে ছিলাম, আপনি থামিয়ে দিয়েছেন, ভালোই করেছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে, আপনারা ডকুমেন্টারি ফিল্ম মেকাররা, গভর্নমেন্ট এখন ট্যাক্সি চালানোরও কথা ভাবছে, একটা গভর্নমেন্টের ওটিটি তৈরি করা যায় না? যে গভর্নমেন্টের ওটিটি কি, গভর্নমেন্ট ইউটিউবে দিলে তো ছবিগুলো দেখানো যায়, সেটা আমি মিনিস্ট্রিতে বলেছি যে আমার ছবিগুলো একটু ইউটিউবে দিন। আমি তো দিতে পারবো না, কারণ আমার রাইটস নেই অ্যাজ পার গভর্নমেন্ট রুল। আপনি করতে পারবেন, আমি পারি না। আমি এটা জয়েন্ট সেক্রেটারি দিল্লিতে গিয়েও বলে এলাম, জয়েন্ট সেক্রেটারি ফিল্মসকেও বলেছি, না আমি মরলে তারপরে কি আপনারা আমার ছবিগুলো ইউটিউবে দেবেন? বিশেষ করে সত্যেন বোস, মাধবী মুখার্জি, মাতঙ্গিনী হাজরা, সেলুলার জেল, নারী পাচার, একাধিক ছবি রয়েছে। নারী পাচার ছবিটাতে মহাশয়া দেবের ইন্টারভিউ রয়েছে, গৌতম ঘোষ কমেন্ট্রি করেছেন, মাধবীদির ছবিটাতে অপর্ণা সেন কমেন্ট্রি করেছেন। এই ছবিগুলো একটু ইউটিউবে দিন। বললো দেবো, তোমার আগে আরও কিছু লাইন আছে, দিয়ে নিই। তাহলে আমি ততক্ষণে মরে যাবো, তারপরে আপনারা দেবেন। বুঝতে পেরেছি। আসলে আমি জানি না এই ছবিগুলোকে ওরা এখনও দিচ্ছে না কেন, দেবে হয়তো পরে। তবে যদি কারো রিসার্চের দরকার হয়, অনেকের লোকের দরকার হয়, তারা ফিল্ম ডিভিশন বম্বেতে যে হেড অফিস, সেখানে গিয়ে ওদের লাইব্রেরি আছে, সেখানে গিয়ে ওরা, আমি অনেকেই করেছে এরকম, শিলা দত্ত টাইপ করলে এই ছবিগুলো পরপর চলে আসে কী কী ছবি আমি করেছি। তখন ওরা দেখে টেকে নেয়, ঠান্ডা ঘরে বসে কানে গোজা পিঠে বোঝা নিয়ে ওরা দেখে নেয় ছবিগুলো, দেখে ওরা ওদের মতো ইয়ে করতে পারে। তাই অশোকবাবুকে বললাম যে দেখুন, ছাই ফেলতেও ভাঙাকুলোর প্রয়োজন পড়ে, ঠিক না? এখন ছবিটা করার পর আমি বুঝতে পারছি যে মাতঙ্গিনী এখনও কিন্তু নারী দিবসে মাতঙ্গিনী দেখায় অনেক জায়গায়। এবছর কোথায় দেখালো মনে করতো, ও এবছর নারী দিবসে কোথায় ছিলাম, ও আইআইসিবিতে বোধ হয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে, হ্যাঁ এই যাদবপুরে, সেখানে মাতঙ্গিনী দেখানো হলো আর নারী পাচার ছবিটা দেখানো হলো, আবার এশিয়াটিক সোসাইটিতে দেখানো হলো এবছরই নারী দিবস উপলক্ষে। সুতরাং কবেই ছবি করেছি, হ্যাঁ মানে সে ওই কুমিরের ছানার মতো দেখিয়েই যাচ্ছি। আচ্ছা, এবারে একটু লাইনটা চেঞ্জ করি। বলুন। হ্যাঁ, সেন্সর বোর্ডের কাজ নিয়ে কথা বলি, ডকুমেন্টারি ছাড়, তাতে আরেকটা করে চকলেট খাই। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের প্রশ্ন পেয়ে আমি উজ্জীবিত হচ্ছি। তো দর্শকদের একটু দেখাই, খাওয়াতে না পারি, দর্শকদের একটু দেখাই, মানে ঘানেরও অর্ধভোজন, দর্শনেরও কোয়ার্টার ভোজন। এটা হচ্ছে আমারটা পাই না, এটার মধ্যে 6টা স্যাম্পল। এইটা আসলে বিক্রি হয় না, এটা শুধু আমাদের জন্যই ওই করে, ওই বড়গুলো ব্ল্যাকবেরি এটা। আর আপনারটা আপনি দিলে আমি ওই উপরে লেখা আছে, পাইনাপেল আমারটা। ও পাইনাপেল, বললাম তো পাইনাপেল, তাই দর্শকদের দেখালাম তো। এর মধ্যে 6টা থাকে, এক খোলা পেলাম তো প্যাকেটটা, দেখছি ভিতরে 5টা আছে। তার মানে এই ক্যামেরার পিছনে যারা আছে তারা একটা কোথাও তাদের না, ওদেরও তো দেওয়া উচিত, তাই না? ওদেরও তো অনেক ভূমিকা আছে এই আড্ডা দেওয়ার জন্য। তো এই হচ্ছে ডকুমেন্টারির ব্যাপার, ঠিক আছে? তবে হ্যাঁ, ডকুমেন্টারি করার লোক কমে গেছে। আমি শুধু আপনাদের মাধ্যমে বলতে চাই, বাচ্চাদের যারা নতুন প্রজন্ম আসছে ছবি করছে, বা যারা আরেকটু বয়স হয়েছে, যারা অনেক দিন ধরে ছবি করছে, ডকুমেন্টারি থেকে সরে গিয়ে শর্ট ফিল্ম করছে, এটা আমার একটা খুব যন্ত্রণার জায়গা। সেই রকম ডকুমেন্টারি মেকার কিন্তু আর উঠছে না। আরেকটু ডকুমেন্টারি করা উচিত। এটা দিয়ে আমি শেষ করব। আচ্ছা, ঠিক আছে। এবার সেন্সরশিপে আসি। 3 ধরনের সিনেমার কথা বলি। একটাকে বলে বায়োপিক, একটা শব্দ আজকাল খুব উঠেছে প্রপাগান্ডা মুভিজ, আরেকটা ডকুমেন্টারি আছে। 3জনই ক্লেম করে তারা সত্য ঘটনার উপরে বানাচ্ছে। আপনি তখন একটা কথা বললেন, যেটা তখন আমি ওই করলাম না, যে সেন্সর বোর্ডের একটা কাজ দেখা, যে গভর্নমেন্টের এগেনস্টে কিছু বলছে না। আমি গভর্নমেন্টের এগেনস্টে মানে বলতে চাইছি রাষ্ট্রদ্রোহী কোনো কথাবার্তা বলা যায় না। সে ধরুন আপনি একটা শর্টে দেখাতে পারেন না জনগণমন গান গাইছে, আমরা চুপচাপ এরকম বসে আছি, হ্যাঁ, কিংবা খুব জাতীয় পতাকার কোনো ওই করা, পুলিশের টুপিটাকে নিচে ফেলে দিতে পারেন না, একটা টানে হিচকে দিয়ে নিচে ফেলে দিতে পারেন না, এটা রাষ্ট্রদ্রোহিতের কাজ। তারপরে ধরুন
পুলিশকে পেটানো বা কিছু পুলিশ কখন কি করে সেটা পরের বিষয়, কিন্তু রাষ্ট্রদ্রোহিতার কিছুগুলো গাইডলাইন্স আছে। পশুর ব্যাপারটা যেমন আছে, রাষ্ট্রদ্রোহিতার কিছু কাজকর্ম আছে। কোথাও গিয়ে হ্যাঁ, গভর্নমেন্টের কাজের পলিসির কথা বলতে পারেন আপনি, পলিসির এগেন্সটে কথা বলতেই পারেন। বা এই হ্যাঁ, মানে সে তো সত্যিটাই সবচেয়ে বড় হ্যাঁ। উদাহরণ। কিন্তু আমি বলছি মন্দ যেজন থাকে মানে ভালো ঘরে, আর যে মানে সে ভাঙা ঘরে থাকে, এরকম একটা কিছু ব্যাপার। এটা পলিসির এগেন্সটেই কথা বলেছে। সিংহাসনে মন্দ যে মন্দ যে সে সিংহাসনে চড়ে, আর ভালো যে সে থাকে ভাঙা ঘরে। মন্দ যে সে এটা পলিসির এগেন্সটেই কথা বলা, তাতে কি সেন্সর আটকেছে? আটকায়নি। তো এবার আমার কথাটা হচ্ছে এই বায়োপিক প্রপাগান্ডা মুভিজ, বায়োপিক ধরুন সঞ্জয় দত্তের তিনি 308খানা মহিলার সাথে শুয়েছেন, এইসব যে জিনিসটা গ্লোরিফাই করে দেখা হচ্ছে, ধুরন্ধর আজকে প্রপাগান্ডা মুভি, যেটা তার থেকে কিন্তু ইতিহাসের থেকে অনেকখানি সরে গেছে। বলছে এটা ক্রিয়েটিভ লাইসেন্স, কিন্তু সে বলছে এটা যেমন আমাদের ওই বিভিন্ন ফাইল বলে সিনেমা আছে মানে সেইগুলো, যেই মুহূর্তে তাদের ভুলটা ধরা হয় সেই মুহূর্তেই তারা বলে এটা ক্রিয়েটিভ লাইসেন্স। কারণ তাদের কোনো দায়বদ্ধতা নেই ডকুমেন্টারি ফিল্ম মেকারের মতো, অনেক বাবা সাংঘাতিক দায়বদ্ধতা ডকুমেন্টারি মেকার, কিন্তু তারা মার্কেটিং করছে যে এটা সত্যি ঘটনা অবলম্বনে, এবং ক্যারেক্টারদের নামও অনেক সময় সত্যি নিচ্ছে। সেই ক্ষেত্রে এই জায়গাটাতে যদি সেন্সর বোর্ড না দেখে তাহলে কে দেখবে? কারণ এটাও কিন্তু রাষ্ট্রদ্রোহিতাই। কারণ দুটো গোষ্ঠী, আজকে দুটো কমিউনিটি বলুন কিংবা কোনো মিথ্যাচার করছে, যেখানে এগুলো তো সাধারণত মানুষের মধ্যে হেট এর জন্যই এই প্রপাগান্ডা মুভিগুলো হয়, আর বায়োপিকগুলো মানে চাঞ্চল্য তৈরি করার জন্য হয়। দুটোই তাহলে রাষ্ট্রদ্রোহিতা, বায়োপিক অতখানি নয় যতখানি প্রপাগান্ডা। তো সেই জায়গাটাতে দেখে সেন্সর বোর্ড খুব সুন্দরভাবে ছাড়পত্র দিয়ে দেয়। সেন্সর বোর্ড শুধু নারী পুরুষের মধ্যে প্রেমের চিত্রের উপরে তাদের খুব আপত্তি হয় না। প্রেম আমি নিজে অনেক এরকম ছেড়ে দিয়েছি, নারী পুরুষ, একটা নারী একটা পুরুষের কাছে যাবে না, গাছে গাছে যাবে নাকি, সেক্ষেত্রে ছাড় আছে, কিন্তু আপনাকে এ নিতে হবে না, সেটা অনেক প্রডিউসার সার্টিফিকেট দেবে সেইটা বলতে না, এটাও সব প্রডিউসার নিতে চায় না। এদিকে দেখাচ্ছে একদম ইন্টিমেট, একদম ক্লোজ সিকোয়েন্স। আমরা ধরুন একটা ফুলসজ্জা রাত, ছবির নাম বলছি না, ছবি ডিরেক্টরের নাম বলছি না, ফুলসজ্জার রাত, একটা ফুলসজ্জার রাতে তার স্বামী তার স্ত্রীর কাছে যাবে, ঘনিষ্ঠ হবে, এটাই তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনি এ নিন, না এ নেবো না, আপনাকে ইউ দিতে হবে, সেক্ষেত্রে একটু আবদার করে, বাট এটা তো নিয়মের মধ্যে আছে না। আরেকটা আছে প্যারেন্টাল গাইডেন্স, মানে 12 বছরের বাচ্চা, নিজের বাচ্চারা ঘরে বসে বাবা মার সাথে সেই ছবিটা দেখতে পারে কি না, ঠিক না? তো সেটা সেই দিকে আপনাকে ইউ নিতে হবে বা ইউ নিতে হবে, যদি আপনার এসব কিছু না থাকে ইউ নিতে হবে, কিন্তু অনেক সময় আবদার করে। সেই ক্ষেত্রে এগুলো দেখবে হচ্ছে সেন্সর বোর্ড। কিন্তু ওই যে বায়োপিকের কথা বললেন না, আমি বায়োপিক সম্পর্কে, এটা আমার একদম একান্ত ব্যক্তিগত, আমি অন্যর কথা বলছি না, আমি বায়োপিককে খুব ভয় পাই, বায়োপিক আমি দেখিও না। আমি ফিল্ম ডিরেক্টরের চোখ ভার্জিন থাকা উচিত, ভীষণ বুঝে বুঝে দেখতে হয়। তো বায়োপিকে এত বেশি প্রেম, এত বেশি লটরপটর দেখায়, মানে আমি ধোনির বায়োপিক দেখে, নাম করেই বলছি, ধোনির বায়োপিক দেখে আমি খুব আহত হচ্ছি। কোথায় ছেলেমেয়েদের উজ্জীবিত করো, যে কোন জায়গা থেকে উঠে একটা ট্রেলের টিটি, সে আজকে এই জায়গায় পৌঁছেছে, আজকে ক্যাপ্টেন, আজকে 2011 সালের যে গৌতম গম্ভীরের 97, তারপরে যে যুবি আর ধোনি যেভাবে আমাদের কাপটা এনে দিল এত বছর পর, সেই 83 পর আমরা কাপটা পেলাম। তো এই যে মানে একটা পথ চলা, সেটাকে না দেখিয়ে কার সাথে প্রেম, কে মারা গেছে, কে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কার কাছে প্রেম নিবেদন করছে, এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, এটা আমি বলতেই পারি, নাম করেই বলছি। তেমনি বায়োপিক আমি খুব একটা দেখি না। আরেকটা কথা বলি, বায়োপিক সেন্সার করার আগে হয়তো যার ওপর বায়োপিক হচ্ছে তার একটা নো অবজেকশন লেটার থাকে। হ্যাঁ, এবার সে যদি নো অবজেকশন লেটার দিয়ে, আমার কি করার আছে? সে ধরুন আমি ডকুমেন্টারিতে রামকৃষ্ণ মিশনের উপর ডকুমেন্টারি হলো, আমি সেবার ধরেছিলাম রামকৃষ্ণ মিশনের উপর ডকুমেন্টারি করছেন, রামকৃষ্ণ মিশনে এত শর্ট নিয়েছেন, আপনার কাছে নো অবজেকশন আছে? তখন দেখাতে পারলেন না, তারপরে ওরা গিয়ে নিয়ে আসে, তারপর ছবিটা ছাড় দিলাম। কিন্তু যখন মারা যায় তখন অনেক সময় কিন্তু পরিবার বলে যে এটা ভুল তথ্য দিয়েছে, হ্যাঁ এই গল্পটা আমাদের এই জায়গাটা দেখায়নি, কিংবা এটা বাড়িয়ে দেখিয়েছে। সেক্ষেত্রে পরিবারে আরেকটু সচেতন হওয়া উচিত। আমি দিয়ে দিলাম, যেমন ওই মানে নজরুলের গানটা নিয়ে যেরকম হয়েছিল আর কি, পরিবার দিয়ে দিয়েছিল, কিন্তু দেওয়ার আগে একটু ভাবা উচিত, বা আমাদের বলা উচিত যে সেসব দিয়ে আমাদের একটু দেখাবে,
তারপরে তোমরা ছাড়পত্র দাও। সুতরাং আমরা সেন্সর বোর্ড যদি দেখে যে এক্স কি ওয়াই এর নো অবজেকশন আছে তার কাছে, তা সে কেন আর আগ বাড়িয়ে এই করতে যাবে? সে দেখবে তার সেন্সর বোর্ডের যে নিয়ম সেগুলো। এবার একটা কথা বলি, আপনি এবার আমি আসি জুরি বোর্ডে। যখন আমি জুরি বোর্ডে যাই, যখন আমি ছবিটা দেখি আরও মেম্বারদের সাথে, বেঙ্গল থেকে প্রচুর ছবি পড়ে, তেমনি কেরালা থেকেও প্রচুর ছবি পড়ে, এখন দিল্লি মাদ্রাস থেকেও পড়ে, তখন না কিন্তু আমি আর ওই কার নো অবজেকশন কার ওগুলো দেখবো না, দেখবো আপ টু দ্য মার্ক, এডিটিং, ক্যামেরা, লাইট, আমার থিম, তারপরে প্রেজেন্টেশন, মানে তুমি কিভাবে ছবিটাকে পরিবেশন করলে, সেইগুলো আমি তখন দেখবো। এটা জুরি বোর্ড, তারপরে নম্বর হবে 10, 20, 25। সেই সময় একরকম বিচার্য বিষয়। সেন্সর বোর্ডে বসে কিন্তু একদম আলাদা রকম বিচার্য বিষয়। তখন আমি লাইট ক্যামেরা কিছুই দেখবো না, যে কত ভালো লাইট করেছে, কটা ক্যামেরা ইউজ করেছে, বা কোনো রকম টেকনিক্যাল ফল্ট আছে কিনা, বিশেষ করে এডিটিংয়ে ম্যাচ কাট করলো কি জাম্প কাট করলো, তখন আমি সেন্সর বোর্ডে দেখবো না, দেখবো আমি গিয়ে জুরি বোর্ডে। এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, জুরি বোর্ড আর এই সেন্সর বোর্ডের মধ্যে, ঠিক আছে? তো আমার প্রশ্নটা আরেকটা জায়গায় হচ্ছে কি, যে এই যে সেন্সরশিপ, এটা আমার মাঝে মাঝে মনে হয় যখন একটা দেখি না যেটা নিয়ে খুব লড়াই হয়েছে এবং সব ফিল্ম ম্যাগাজিনে বেরিয়েছে, এটার সার্টিফিকেট পাচ্ছে না কারণ ওই সই করার পরে যখন বেরোয়, তখন সিনটা যখন দেখি, তখন দেখি বাবা এই সিনটার জন্য এত লড়াই। তো আমি আপনাকে একটা ভিতরের হাড়ির খবর জানতে চাই, মাঝে মাঝে কি এই লড়াইটা মার্কেটিং হিসেবে ট্রিট হয়, যে যেটা যত এইসব নিয়ে কথা হবে তত এই মার্কেটিংটা বুঝতে পেরেছি, মানে পপুলার হয়ে যাবে, মানে বাংলা ভাষায় খাবে আর কি, তাই তো? ছবিটা খাবে না, এটা সেন্সর বোর্ডের লোকেদের অত দায়িত্ব নেই, সময়ও নেই। এটা প্রডিউসার অনেক সময় করতে পারেন, তাও করেন না। কিন্তু আপনি যখন ছবিটা হলে গিয়ে দেখছেন, তখন দেখা গেল যে ওই শটটা বাদ চলে গেছে, বাদ চলে গিয়ে আপনি ছবিটা দেখছেন, তারপরে সে ডিরেক্টর বলছে আমি বাদ দিই। ডিরেক্টর বললে তো হবে না, সেন্সর বোর্ডের সাথে প্রডিউসারের কথাবার্তা হয়। সেন্সর বোর্ডকে আমরা প্রডিউসারকে চিনি, ডিরেক্টরকে নয়, ঠিক আছে? প্রডিউসার হচ্ছে ছবির মালিক। তো সেখানে ডিরেক্টর আসেন, বাট আপনি কি করে তার প্রমাণ আছে যে ওই যে সেন্সর বোর্ড যে জায়গাটা কাটতে বলেছে, ধরুন এখান থেকে এতটা কাটতে বলেছে, সেটা যে কেটে জমা দেয়নি পরের বার, সেখানে পুরো ফাইলে সই থাকে, গালা মারা থাকে, অনেক ব্যাপার ট্যাপার থাকে। সুতরাং সেটা একটা প্রপাগান্ডা ওরা করতে পারে। আর হ্যাঁ, সেন্সারে হলে তো আরও জেঞ্জিরা দৌড়ে যাবে দেখতে, বা আরও অল্প বয়স যারা এই ছবি দেখার যোগ্য নয়, মানে প্যারেন্টাল গাইডেন্সের মধ্যে আছে, তারাও হয়তো দেখতে যাবে, মারমার কাট, মানে খাবে ভালো ছবিটা আর কি বাংলা ভাষায়। সেই রকম প্রডিউসাররা করতে পারে, কিন্তু সেন্সর বোর্ডের এটা করে বলে আমার মনে হয় না। যারা আমি এত বছর ধরে সেন্সর বোর্ডে রয়েছিলাম, তো এটা হবে না, এটা ওরা প্রচার করতে পারে, এজেন্ডার মধ্যে থাকে না। এটা ওদের সময় নেই অত, ওদের এত পরপর ছবি আসছে, দিনে 3-4টা ছবি দেখতে হয় আমাদের। হ্যাঁ, কিন্তু সবাই তো একই ফ্র্যাটার্নিটির। তো ধরুন আপনি কারো সিনেমা আটকে রেখেছেন আপনার বোর্ডে যখন বসেছেন, তারপর কোনো পার্টিতে দেখা হলো, কিছু হলো, কথা বলতেন? কেন বলবেন না, প্রচুর। আমি নাম বলবো না, ঋতুরে তো ছবি উৎসব আমার করা, দহন 2বার, এবং আমি অ্যাডভাইজারি কমিটিতেও ছিলাম। প্রথমে আমরা দিলাম, ও নিল না, আবার ওর অ্যাডভাইজারি কমিটি পাঠালো, সেখানেও আমরা করেছিলাম, তারপর নিল না, কেস করলো। তখন আমি মিনিস্ট্রিতে দিল্লিতে যেতে কী কারটা কাজে গেছিলাম, আজকে ঋতু নেই, মৃত মানুষের সম্পর্কে বলতে নেই, ও একটু ক্ষুণ্ণ হয়েছিল, সেটা কেন হলো। আমি বললাম এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি, শুধুমাত্র যে সিন থাকলে যে হবে তার কোনো মানে নেই, থিমটা হলেও হয়। কেননা আমাদের ভারতীয় আইনে বোধহয় আছে এটা, যে বিবাহিত স্ত্রীর সঙ্গেও আমি বলাৎকার করতে পারি না, তার ইচ্ছের বিনিময়ে আমি, ইচ্ছের বিরুদ্ধে আমি তাকে বলাৎকার করতে পারি না, ইটস কমপ্লিটলি রেপ, ঠিক আছে? এটা আমাদের এখানে আছে। দহনে সেটাই হয়েছিল, যে আমি পারছি না, আমাকে ছেড়ে দাও, ঋতুপর্ণা বলছে, আমি অসুস্থ। যখন ওখানে ছেলেরা করেছে তখন থেকে পারলি, এর একটা ডায়লগ আছে, থিমটাই ছিল। ঋতু আমার উপর খুব রেগে গেছিল, ঋতুপর্ণা ঘোষ। তারপর দিল্লিতে আমি গেলাম, তখন দিল্লির মিনিস্ট্রিতে বললো যে কী হয়েছিলাম এই ঘটনা, তখন আমরা বললাম। তারপরে ওকে কিন্তু এইটাই নিতে হয়েছিল আলটিমেটলি। পরে অনেক সময় দেখা হয়েছে, তারপরে আরেকজনের নাম বলছি না, যথেষ্ট ভালো ছবি করে, ও এসে বললো হ্যাঁ তুমি জানো আমাকে কিছুদিন আগে এরকম ঝামেলা করেছে, আমি ভীষণ পলিটিক্যালি হ্যারাস্ট হয়েছি, তুমি আমার ছবির নাম ছেড়ে দাও, ওগুলো দিয়ে করো না। তারপরে ওর একটা জায়গা, যদি ওটা লং কিস ছিল একটা, রবীন্দ্রনাথের একটা কাহিনী নিয়ে, তারপরে ওটা আমি ছেড়ে দিলাম, যদি ওটা ছেড়ে দেওয়া উচিত নয়। পরে আনন্দবাজারে এ নিয়ে আমার সম্পর্কে লেখাও বেরিয়েছিল যে এরা ছাড়লো কী করে। কখনো কখনো আমরা ভীষণভাবে মানে সব নিরপেক্ষ তো মানুষ হতে পারেন না,
নিরপেক্ষ হবার চেষ্টা করি, আমরা যতটা পারি হই, কিন্তু কখনো কখনো আমরা এরকমভাবে ছেড়ে দেইও। আবার মেলায় দেখা হয়, এই তো রাহুল যে মারা গেল ছেলেটি, ওই তো একবার বাবা শিলাদি তোমাকে ভয় পাই, তোমাকে ভয় পাই, মজা করে বলেছিল। অনেকের ছবি এরকম করেছে, তারপরে প্রিমিয়ারে ডাকে, তারপরে আমি প্রিমিয়ারে খুব একটা যাই না, কেননা ওখানে প্রেসের লোক থাকে, সেন্সার বোর্ডে। আর সেন্সার বোর্ডে একটা কথা বলি, যেখানে সেন্সার সার্টিফিকেট লেখা থাকে না, তার বাদিকে দেখবেন আমাদের নাম থাকে, কে কে সেন্সার করলাম, ওই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন। যেখানে রিল লেখা থাকে ঠিক তার বাদিকে নিচে ওই সেন্সার মেম্বারদের নাম লেখা থাকে। তো তেমনি আমার ছবির ক্ষেত্রে যখন আমার ডকুমেন্টারি সেন্সার হয়, নারী পাচারটা তো আমি ভেবেছিলাম বোধহয় আটকাবে। ঠিক তার আগে রাজা সেনের একটা ছবি ছিল, রাজাদার একটা ছবি ছিল, কৃষ্ণকান্ত বা কিছু একটা, ঘোড়া শালে কেন ঘোড়া বাঁধা আছে, রাজাদাকে আটকে দিয়েছে। আর তুমি বললে না কেন যে ঘোড়া শালে ঘোড়া বাঁধা রাখবো না, তো কি সাপ বেঁধে রাখবো? ঘোড়াকে বেঁধে রেখেছো কেন? ঘোড়া কিন্তু গৃহপালিত জন্তু নয়, ওয়াইল্ড অ্যানিম্যাল, বন্য অ্যানিম্যাল, তুমি সেটাকে বাড়িতে রাখতে পারো না। এটা উপন্যাসে থাকতে পারে। আমার ছবিতে কাঁটাতার পেরিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে এরকম শটো আছে নারী পাচারটাতে, কিন্তু সেটা এমনি ছেড়ে দিয়েছে, বিকজ হোয়াট ইজ ডকুমেন্টারি। সেই ক্ষেত্রে অনেক রকম কথা বলা আছে নারী পাচারটাতে, খুব সেন্সিটিভ ফিল্ম, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও জানে, ওরাই প্রযোজনা করেছে। সেই ক্ষেত্রে সেন্সরের কিছুটা তো শিথিলতা থাকে। আর ডকুমেন্টারিতে একরকম, ফিকশানে আরেকটু অন্যরকমভাবে স্ট্রিক্টলি বলে, অ্যানিমেল একটা বিরাট একটা ব্যাপার। এখন আর কোনো প্রাণী, এমনকি রাস্তা দিয়ে গরু যাচ্ছে, এই হাট 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 এটা বললে ছবি আটকে দেবে। আপনি পারেন না গরুটাকে এভাবে বলতে, কিন্তু আপনি একটা শট নিচ্ছেন, পাশ দিয়ে গরু হেঁটে গেল, কি মোষ হেঁটে গেল, কি হাঁস হেঁটে গেল, তাতে কোনো আপত্তি নেই, কারণ আপনি তো ওকে ডিস্টার্ব করেননি, আপনার ফ্রেমে এসে গেছে, আপনি তো ওকে হাট হাট বলছেন না। সে একটা শট আছে, নামও বলছি না, জলে হাঁস যাচ্ছে, হাঁসগুলোকে তাড়িয়ে দিচ্ছে, ছবি আটকে দিয়েছে। যে পুকুর পাড়ে নায়ক নায়িকা প্রেম করছে, পাশ দিয়ে হাঁস চলে গেল, ফড়িং উড়ে গেল, তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনি ওদেরকে কিছু বলতে পারবেন না। আপনার যেমন এই সমাজে থাকার অধিকার আছে, ওদেরও আছে। যে হতে পারে ওরা প্রাণী, পশু, আমরাও প্রাণী, ওরাও প্রাণী, ওরা পশু, আমরা মানুষ, এই পার্থক্য, কিন্তু অধিকার ওদেরও আছে। মাংস খাওয়ার ছবি, মাংস তো আমরা খাদ্যের মধ্যে পড়ে এটা, হ্যাঁ, কারণ মাংস না খেলে পশু প্রাণী প্রচুর বেড়ে যেত, সেটা অন্যরকম, অন্য আলোচনা, অন্য প্রসঙ্গ। তো খাওয়া দাওয়া চলতেই পারে, কিন্তু কারো ক্ষতি বা ঘরে আগুন লাগানো ঠাঙ্গানো শট যদি ছবি চায় হতে পারে, যেমন বললাম যে ফুলসজ্জা জেরাতে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতাটা ছবি চায়, কিন্তু এই নিতে হবে আপনাকে, তখন এটাকে অ্যালাউ করি আমরা। আচ্ছা, আপনি তো জানেন আমরা এই বছর থেকে রিক্লেম বলে একটা জিনিস শুরু করেছি, যাতে আমরা মানে বর্জ্য থেকে যাতে বর্জ্য কমাতে পারি এবং বর্জ্য থেকে যাতে অন্য প্রোডাক্ট রিসাইকেল করে অন্য প্রোডাক্ট করা যায়। একটা জিনিস যেটা সেই দিন বলতে ভুলে গেছিলাম, সেটাই করি। একটা জিনিস আছে যেটা আমরা ব্যবহার করি ডেকোরেশনে, যেটা না করলেই হয়, কিন্তু সেটা আমরা করবই এবং সেটা এনভায়রনমেন্টের খুব ক্ষতি করে। বেলুন হচ্ছে এমন একটা জিনিস যেটা সাধারণত ওইটা একবার খুলিয়ে দেওয়ার পরে আর ওটার কোনো কাজ থাকে না, কারণ ওইটার থেকে কেউ হাওয়া বের করে পরের বার ফোলাবো করে বাঁচিয়েও রাখে না। ওটা যখন ফেটে যায় তখন ওর ফ্র্যাগমেন্টসগুলো চারিদিকে পড়ে যায়, যেটা আমরা ঝাড় দিয়ে ফেলে দিই একটু, ময়লার সাথে গিয়ে পড়ে। কিন্তু যেহেতু কালারফুল হয় সেহেতু ওটা যখন পড়ে তখন পাখিরা বড্ড বেশি ওইটার প্রতি আকৃষ্ট হয়ে খেয়ে নেয়। তখন তারা বোঝে না যে তারা যখন আটকে গেল, এখন জিনিসটা তো ইলাস্টিক, তার উপরে তারপরে যা খাচ্ছে সেটা ওইটারই একটা স্যাক তৈরি হচ্ছে, হতে হতে জিনিসটা বড়। পাখির পেট কিন্তু ভাবছে যে পেট ভরছে, কিন্তু আসলে বেলুনটার উপরে শরীরে ডাইজেশনের সিস্টেমে ঢুকছে না, করতে করতে মারা যায়। কিন্তু এই একটা অনাবশ্যক জিনিস, এইটা যদি আমরা কিছুভাবে একটু বড়দেরকে বোঝাতে পারি বেলুনটা যাতে না ইউজ করে, কারণ বেলুন হচ্ছে এমন একটা জিনিস যার আর কোনো মূল্য নেই। যাই হোক, তো আসি ফিরত পার্সোনাল লাইফে যখন এলাম। আপনারা দুই বোন? দু বোন দু ভাই ছিলাম। দুই ভাই ছিল? দাদা। আচ্ছা, আপনি সবচেয়ে ছোট? সবার ছোট, বংশের ছোট, দিদি সবার বড়, মাঝখানে দুই দাদা ছিলেন। আর খেলাধুলো করতেন? খুব খেলাধুলো করতেন। আমার খুব জানার ইচ্ছা করে যে আপনার এই ট্যাক্সি চালানোর ইচ্ছাটা কোথা থেকে এলো, মানে হঠাৎ করে ট্যাক্সি চালাবো কেন?
ট্যাক্সির লাইসেন্সটা নিতে দুবার পরীক্ষা দিতে হয়েছিল আমাকে, তখন তো মেয়েদের এমনি দেবেন না, আমি 1991-এর কথা বলছি। ভালোভাবে চালিয়েছিলাম, তাও হচ্ছে আরেকবার পরীক্ষা দিতে হবে, যেহেতু মহিলা পুরুষতাত্ত্বিক সমাজ, আবার দিলাম, আবারও পাশ করে গেলাম। কেন যে ট্যাক্সি চালাতে গিয়েছিলাম নিজেও মনে করতে পারছি না। খুব খেলাধুলো ভালো করতাম ছোটোবেলা থেকে, খো খো খেলতাম, খেলাধুলোয় প্রচুর প্রাইজ পেতাম, শর্ট পাট ছুটতাম, জ্যাভলিন ছুটতাম। আমি এখনও বাচ্চাদের সাথে শীতকালে আমার পাড়ায় বাচ্চাদের সাথে রাস্তা বন্ধ করে ব্যাডমিন্টন খেলি। এইবার একটু শ্বাসকষ্ট হয়েছিল বলে খেলতে পারিনি। ওরা তো ডাকবে, কতগুলো কচি কাচা আছে আমার, আর ওদের আমি কিনে দিই, ব্যাট কিনে দিই, আমি খুব ব্যাডমিন্টনটা খেলি। ছোটোবেলায় গুলি খেলেছি, গুচপিল খেলেছি, ক্রিকেট খেলেছি, আর ভীষণ ক্রিকেটের ভক্ত, প্রচণ্ড। মানে আজকে তো KKR-এর খেলা আছে, তো ভীষণভাবে খেলা দেখি, ক্রিকেটটা বেশি ভালোবাসি কেন জানি না, ভীষণ ডিসিপ্লিন, এবং আমার দেশটাকে আরও অনেকটা দূরে পৌঁছে দেয় বলে হয়তো তার জন্য একটুখানি মায়া, মানে টান আছে ক্রিকেটের প্রতি। আর ভীষণ ডিসিপ্লিন খেলা একটা ক্রিকেট। আর আপনি আমার পরের প্রশ্নটা নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, যে ক্রিকেটের ভক্ত সবাই, কিন্তু আমি খুব কম দেখেছি যে আপনার মতন এরকম ক্রিকেট পাগল যদি বলতে পারি। হ্যাঁ, ক্রিকেট পাগল। যে অসুস্থ অবস্থায় রাত জেগে কেউ ক্রিকেট দেখছে আজকের যুগে, আমি তো আগে ইডেনেও যেতাম। কম শুধু তাই নয়, আজকে KKR-এর খেলা আছে, আপনি বলেছেন তাই আমি এসেছি। মানে KKR বলতে পারেন যে KKR-তে কোনো কলকাতার লোক নেই, কেন দেখেন কলকাতার শব্দটা আছে, ওটা আমার শহর, আমি কলকাতার মেয়ে, সেজন্য একটা আলাদা ভালোবাসা। ইন্ডিয়ার টিমের খেলা থাকলে তো আমি শুটিং ক্যান্সেল, এডিটিং যদি আগে থেকে ডেট ফিক্স করা থাকে, হয়তো খেলাটা পরে জানতে পারলাম না ডেটটা কবে, আমি সব ক্যান্সেল করি। T20 ভালো লাগে? হ্যাঁ, সব ভালো লাগে। T20, ওয়ানডে, আগে তো ভীষণ মাঠে যেতাম, তখন তার ক্রিকেটের T20 ছিল না। আমি ইডেনে যখন অল ইন্ডিয়া রেডিওতে যখন প্রোগ্রাম করতাম, ফাঁকা দিয়ে জাল দিয়ে এরকম ক্রিকেট খেলা দেখতাম, আবার গিয়ে প্রোগ্রাম করতাম, মানে 3 তলা থেকে দেখা যায় ইডেন, অল ইন্ডিয়া রেডিও থেকে, ঠিক আছে। তো ওরকম দেখতাম। আবার কখনো হচ্ছে ইডেনে খেলা দেখছি, তো ওয়াশরুমে যেতে হবে, সোজা বেরিয়ে এসে একদম একটু অল ইন্ডিয়া রেডিওতে এলাম, একটু কথাটা তো বললাম, গল্প করলাম, তখন তো ঘর বাড়ি ওটা। তো এরকম এত ক্রিকেট ভক্ত। কিন্তু আপনার এইটা মনে হয় না T20 অ্যাজ আ ফরম্যাট, আমি মানছি যে খুব এন্টারটেনিং, সবাই বাচ্চাদের জন্য ভালো লাগছে, কিন্তু এই T20-র প্রভাবটা টেস্ট ম্যাচে ঢুকে গিয়ে মনে হয় না প্লেয়ারদের ধৈর্য কমে গেছে? না, সেটা এই জন্য তো ইন্ডিয়া টিমে T20-র একটা গ্রুপ করে, আর নাকি পূজারাকে কখনো T20 দেখেছেন? লক্ষণকে কখনো দেখেছেন? ওদের একটা আলাদা গ্রুপ করে দেয়, মানে আলাদা একটা টিম করে দেয়, এরা T20 খেলবে, এরা এই করবে। খুব একটা যে টেস্টে T20-র প্রভাব পড়েছে বলবো না, কিছু কিছু ছেলে হয়তো কখনো কখনো করে ফেলে, T20-র একটা হ্যাবিট চলে আসে ওদের মধ্যে। টেস্ট ম্যাচ শেষ হয়ে যায়। হ্যাঁ, 3 দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যায়। আগে 5 দিন ছিল। খুব কম সময় দেখা যায় যেখানে 4th ইনিংসে আঁকড়ে শুধু টাইম কাটাতে হবে ড্র করার জন্য, সেখানে টিম ড্র করে বেরিয়েছে, সেটা হারবেই তারা। এখন এটার প্রভাব ওটার মধ্যে তো পড়বেই, দিন তো এগোচ্ছে। আমরা তখন ছোটবেলায় আমরা T20 দেখেছি, ধৈর্য কমে গেছে। ধৈর্য কমে, এটা সবারই, সব ক্ষেত্রে, নট অনলি ক্রিকেট, যে কোনো জায়গায় বাবা মা ছেলে মেয়েকে পড়াচ্ছে বা খেতে দিয়েছে, খুব দেখবেন সবসময় দেখবেন একটা অধৈর্য, একটা টলমলো ব্যাপার, ধৈর্যটা খুব কম। আর আমি টেস্ট খেলা তখন দেখতাম আর ধৈর্যটা বাড়াবার জন্য, কেন অনেক ধৈর্য নিয়ে দেখতেও হয় কিন্তু টেস্ট ক্রিকেট, তাই না? সেই জন্য আর ক্রিকেটটা খুব ভালো লাগে, তাই দেখি। দিদি দাদা কেউ এই নাটক না একদম না। তো আপনি যখন যশোন্দর শ্রীধরের গ্রুপে ঢুকলেন, তখন বাড়ি থেকে কিছু বলেনি? না, একটা জিনিস শুনুন, আমার দিদি, আমার এই তৈরি হওয়ার পেছনে আমার দিদি ভীষণ ভালো গান করতেন, ক্লাসিক্যাল গান। হ্যাঁ, দিদির হাতের ধরেই ক্লাসিক্যাল গান শেখা। আমি দিদি রঞ্জন ব্যানার্জির কাছে ক্লাসিক্যাল শিখেছি, প্রসাদ সেনের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি, বেঙ্গল মিউজিকের আমি স্টুডেন্ট, আমার অনার্সে মিউজিক ছিল। আর মা হচ্ছে সাহিত্যের ছাত্রী ছিলেন, বাবা খোল বাজাতেন, তবলা বাজাতেন, শুনেছি। বাবাকে ভালো দেখিনি, 6 বছর বয়সে বাবা চলে যান, আমার যখন 6 বছর বয়স। শুনেছি খুব ভালো খোল বাজাতেন, তবলা বাজাতেন। আর দিদি খুব ভালো গান গাইতো, ক্লাসিক্যাল। আমি দিদির কাছেই ক্লাসিক্যালটা আমার কাছে শেখা, 4th ইয়ার অবধি কমপ্লিট করে, তখন পড়াশুনোর চাপে আর কমপ্লিট করতে পারলাম না। বাবা মা তো পূর্ববঙ্গ থেকে, সব পূর্ববঙ্গের, বরিশালের। হ্যাঁ, মাও বাবাও দুজন। হ্যাঁ, ওটাই জিজ্ঞেস হচ্ছিল। ছোটবেলায় চলে আসেন বাবা ম্যাট্রিকুলেশন, তখন ম্যাট্রিকুলেশন ছিল, দিয়ে আসেন। মা 5-6-এ পড়তো, তখন এক জামা কাপড়ে মা চলে আসেন মায়ের বাবা মাদের সাথে। তারপরে এখানে এসে তাদের সম্বন্ধ হয়, তারপরে বিয়ে থা হয়। ও মানে ওইখানে না, তো দেশভাগের সময় না, দেশভাগের সময় তো। হ্যাঁ, মানে পরিচয় না, অনেকটা দূর। বাবার বাড়ি কলসকাঠি, যেখানে মাধবীদির গ্রাম, আর আমার গ্রাম একই গ্রাম, কলসকাঠি। মাধবীদির বাড়িটা এখনো আছে,
তারপরে আরেকটু গেলেই কবি কামিনী রায়ের বাড়ি, আর মার বাড়ি একদম প্রপার টাউনে, যেখানে একে ফজলুল হকের বাড়ি বা ধরুন ব্রজমোহন কলেজ, ব্রজমোহন স্কুল, ব্রজমোহন হাসপাতাল, সেই সব জায়গায়, মানে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের যে বাড়ি তার কাছাকাছি, একদম শহরের টাউনে। আচ্ছা, আপনাকে বাংলাদেশের লোকেরা এত ভালোবাসে কেন? আমি ঠিক জানি না কেন জানি। আসলে আমি বাংলাদেশে অনেকবার গিয়েছি, বাংলাদেশ আমাকে খুব টানে, প্রচুর সংবর্ধনা পাই, যেটা আমি পশ্চিমবঙ্গেও পাইনি। এবং আরেকটা ব্যাপার বলি যে এমন কোনো ইউনিভার্সিটি নেই, সত্যেন বোসের জন্য ভালোবাসে, সেলুলার জেলের জন্য ভালোবাসে। সত্যেন বোস তো ওখানেই ছিলেন 1921 সাল থেকে, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় 1921 সালের 1 জুলাই, সেদিন থেকে সত্যেন বোস পড়িয়েছেন 1945 সাল অবধি। তারপর তিনি আবার কলকাতায় চলে আসেন। তো সত্যেন বোস করতে গিয়ে শুটিং করতে গিয়েছি ওখানে, আর ওই ছবিটা বিভিন্ন জায়গায় দেখিয়েছি। সত্যেন বোস, সেলুলার জেল, মাতঙ্গিনী হাজরা, মাধবী মুখার্জির একটা ব্যাপার ওখানে, ওরা অনেক জায়গায় দেখেছে। মাধবীদির ছবি দেখার জন্য, আমি ইউনিভার্সিটির নামটা বলছি না, সেই ভিসি দৌড়ে এসেছিলেন, আমার মনে আছে, মাধবী মুখার্জির উপর ছবি দেখবো। মাধবীদির ভীষণ মার্কেট ওখানে, মাধবী মুখার্জি। হ্যাঁ, আমি কয়েকজনের সাথে কথা বলেও দিয়েছিলাম, কোনো একটা ইনস্টিটিউটের ডিরেক্টরের সাথেও, তারা এত ফ্যান মাধবী মুখার্জি। আর আমি এমন একজন ব্যক্তি যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ঢাকাতে, যিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সোনাকে শেষের দিকটা পেয়েছি, মানে সংযোগস্থলে আমি। আবার দেখুন গৌতম ঘোষ, অপর্ণা সেন, সবার সাথেও আমি মানে ওনাদের সাথে কাজ করবার সুযোগ পেয়েছি। সেই জন্য ওরা অনেকটা শোনে আমার কাছ থেকে। মৃণাল সেনের মৃত্যুর 1.5 মাস আগে আমি পর্যন্ত ওনার সঙ্গে কথা বলে এলাম, গল্প করে এলাম। আমি বললাম জানুয়ারি 2-3 তারিখে আমি আসবো, সে সৌভাগ্য আমার হলো না। 1 তারিখে ওনাকে আমরা সবাই মিলে কালীঘাট শ্মশানে পৌঁছে দিয়ে এলাম। উনি আগুনের ভেলার সওয়ারি হয়ে বৈতরণীর ওপার চলে গেলেন। আমার কাছে জয়নগরের মোয়া খেতে চেয়েছিলেন, সেটা আমি খাওয়াতে পারিনি। তো এই যে দুটো প্রজন্মের মাঝখানে আমি রয়েছি, এটা ওদের কাছে খুব ভালো লাগে, ওরা গল্প শোনেন। আর সত্যেন বোসটা বিভিন্ন জায়গায় দেখানো হয়, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা, যশোর, সব কটা ইউনিভার্সিটিতে ছবিগুলো দেখানো হয়েছে। এখানে আমি কোনোদিন বাংলাদেশ যাওয়া হয়নি, খুব ইচ্ছা ছিল, কিন্তু সবসময় রাজনৈতিক এত টালমাটাল থাকে, নয় দুই দেশের মধ্যে, নয় ওদের নিজেদের মধ্যে, তো যাওয়া হয়ে ওঠেনি। খুব ইচ্ছা, কারণ আমি ট্রেনে করে যেতে, আমি ফ্লাইটে করে যাব না, আমি মানে গ্রামটা দেখতে চাই। হ্যাঁ, ট্রেনে করে গেলে খুব সবুজ দেখতে পাবেন, বাসে করে গেলে তো রাতটা ঘুমোতে ঘুমোতেই চলে যাবেন। বাসে আমাকে অত টানেও না, ট্রেন আর ফ্লাইটেও গেছি আমি, দেখতে গেলে ট্রেন যেতে হয়। হ্যাঁ, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি তো এরকম এডুকেশন ইনস্টিটিউটেই দেখান, এখানেও দেখানো, এখানে ভিসি টিচার এরা তো আমাদের বয়সী মোরাললেস, এরা খুবই আগ্রহ থাকে স্টুডেন্টদের মধ্যে, তাদেরকে বসিয়ে দেওয়া হয়, দেখে তাদের আগ্রহ জাগে কিংবা জাগে না। আমি দুই বাংলার স্টুডেন্টদের মানসিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা জানতে চাইছি। না, আমার মনে হয় না। বুয়েট, আমাদের যেমন খড়গপুর আইআইটি, তেমনি ওদের হচ্ছে বুয়েট, ছেলেমেয়েরা মানে সত্যেন বোস দেখে পাগল। এবং ছবিটা দেখার পরেই ওরা একটা প্রশ্ন করেছে, যে যারা বসে আছে তারা সবাই স্টুডেন্টরা উত্তর দেবে। তাই বললাম তাহলে আমাকে একটু, আমি উত্তর দেবো না ম্যাডাম, তাহলে আপনি ফার্স্ট প্রাইজটা পেয়ে যাবেন। তো এইবার ওরা স্টুডেন্টরা কি সুন্দর প্রশ্ন করলো, এবং ছবিটা দেখার পর সমস্ত উত্তরগুলো ছবির মধ্যেই রয়েছে। এটা গেল বুয়েটের কথা বলছি, ঢাকাতে। আর হরগঙ্গা কলেজ, মানিকগঞ্জ যেটাকে বলে, যেখানে জগদীশচন্দ্র বসুর বাড়ি তার কাছাকাছি, অথবা যিনি ইয়ে করে, কি নাম ওনার, আরে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন 1000 বছর আগে, তার বাড়ির কাছে হরগঙ্গা কলেজ, মানিকগঞ্জ। সেখানে স্টুডেন্টরা, আমি প্রশ্ন করেছি, ওরা উত্তর দিয়েছে। তারপরে মাস্টারমশাইরা ছিলেন, অধ্যাপক, প্রিন্সিপাল সবাই ছিলেন। তারপরে ওদের মানে অ্যাওয়ার্ড দেওয়া হয় আর কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম একটা ব্যাপার। ঠিক ওই রকম উৎসাহ কিন্তু আমি যশোর ইউনিভার্সিটিতে, মানে বিভৎস, মানে ছেলেমেয়েরা, বলে বাপরে বাপ, সত্যেন বোস। ঠিক ততটাই দেখেছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্ট, যেটা অনুষ্ঠানটা করলো কিছুদিন আগে, মানে এত সম্মান পাওয়ার যোগ্য আমি নই। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি বাংলায় এমএ ওই বাংলা ডিপার্টমেন্টেই করেছে। ভিসির মানে স্যারকে ধন্যবাদ, ভিসি এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাংলা, ওরা অনুষ্ঠানটা করেছে। সিনেট হল, ভারতের স্বাধীনতা সংগ্রামে সিনেট হলের একটা বিরাট ভূমিকা আছে। রবীন্দ্রনাথ প্রথম ওখানে ব্রিটিশ পিরিয়ডের সময় বাংলায় বক্তব্য রেখেছিলেন, ওখানেই বীণা দাস স্বাধীনতা সংগ্রামী চ্যান্সেলরকে গুলি করেছিলেন। তো সেই সিনেট হলে আমার ছবি দেখানো হলো, মাধবী মুখার্জি ছিলেন। ওরে বাপরে বাপ, ছেলেমেয়েরাকে ছাড়ে। আর মাধবীদিকে দেখে ওরা বাংলায় চারুলতা, মালঞ্চু, এগুলো সব ওরা দেখেছে তো না, ওরা মানে আর পারছিল না, আবেগে, মানে কি বলবো, যেমন মাস্টারমশাইরা
তেমনি ছেলেমেয়েরা, তেমনি গেটকিপার, সিকিউরিটি সবাই বলছে আগে কেন বললেন না মাধবী মুখার্জি আসবে? বললাম পাগল, তাহলে আপনারা ডিউটি করতেন না। তো বলছে না না, লিফটের সামনে একটা বাস রয়েছে, ওটা কি ভাড়ার মতো করেছিল, কোনো কাজ হচ্ছিল বোধহয়, এটা আমরা খুলে দিতাম। বললাম না না, যেরকম আছে সেরকম থাক। তো ছেলেমেয়েরা ভীষণ, সবচেয়ে আরও ভালো লেগেছে খড়গপুর আইআইটিতে। ওখানে তো শুধু বাঙালি স্টুডেন্ট নয়, প্রচুর অবাঙালি স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে ওরা একটা ইয়ে করেছিল, তাতে আমি চিফ গেস্ট ছিলাম, সায়েন্স মেলা বলতে পারে। হ্যাঁ, তো সেখানে দুদিন ধরে পুনে, গুজরাট, বম্বে, বিভিন্ন প্রদেশ থেকে, বালুরঘাট, কলকাতা তো আছে, বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা ছিল, গ্রুপ গ্রুপ করে ওরা বিভিন্ন জিনিস, সায়েন্টিফিক জিনিস আবিষ্কার করে একটা এক্সিবিশনের মতো করেছিল। ওরাও ভীষণ, মানে আমাকে তো রাত্রিবেলা ছাড়তেই চাইছিল, কি ঠান্ডা, আমি আর পারছি না বাইরে ওই এক্সিবিশন চত্বরটা ঘুরতে। তারপরের দিনটা ওদের সাথে দেখা হচ্ছে। ছেলে মেয়েদের উৎসাহ কিন্তু সাংঘাতিক আছে। আর অনেকে বলে ডকুমেন্টারি দেখেন, একদম ভুল, সাংঘাতিক দর্শক হয় আমার। হ্যাঁ, আমি হাইকোর্টের জাস্টিসরাও আমার ছবি দেখতে এসেছেন, সেলিব্রিটিরাও এসেছেন, সেলুলার জেল, মাতঙ্গিনী হাজরা, সত্যেন বোস, নারী পাচার, এই দেখতে ছবি কিন্তু প্রচুর লোক আসেন। রামকৃষ্ণ মিশন ভীষণভাবে আমার ছবি দেখায়। তারপরে বিভিন্ন ইনস্টিটিউটগুলো, আমি গত মাসে, আগের মাসেই ঘুরে এলাম বালুরঘাটে নবোদয় বিদ্যালয়ে, বাপ রে বাপ কি স্টুডেন্ট, ওটা আবাসিক, ভর্তি স্টুডেন্ট। রাত্রিবেলা শো হচ্ছিল, ওটা আবাসিক যেহেতু হস্টেল, তো প্রচুর ছেলেমেয়ে, ওদের উৎসাহ সাংঘাতিক। যদি কেউ মনে করে থাকে যে ওরা শুধু হোয়াটসঅ্যাপ দেখে, ভুল। মানে শহর মফস্বল দুটোর কথাই বলছি। সুদূর চট্টগ্রাম, সুদূর যশোর, যেখানে বা খুলনা ইউনিভার্সিটি, কি তখন গেছিলাম আমি, ছেলেমেয়েরা ভীষণভাবে ছবি দেখে। তারপরে ধরুন ঢাকাতে, ঢাকা ইউনিভার্সিটি শহরের মধ্যেই, তারপরে ধরুন বুয়েট শহরের মধ্যেই, আবার আপনি চলে যান বরিশালে, হ্যাঁ, সেই যে বরিশাল ইউনিভার্সিটি, সব জায়গায়, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ছেলেমেয়েগুলো এখনও আমার সাথে যোগাযোগ আছে। ভীষণভাবে বাংলাদেশে আমাকে টানে, বলে যে নারীর টান। হ্যাঁ, আসলে মা বাবার জন্মস্থান ওখানে, সুতরাং আমাদেরও পুণ্যস্থান বলা যেতে পারে। নারীর টান অত সহজে অস্বীকার করা যায় না। ছেলে মেয়েদের ভীষণ ভালো উৎসাহ আছে, স্টুডেন্টদের বিশেষ করে আমার খুব ভালো লাগে স্টুডেন্টদের। আর নারী পাচার এবং মাতঙ্গিনী হাজরা মেইনলি সেলফ হেল্প গ্রুপ বা মহিলা কমিটি যারা গ্রুপগুলো আছে, তাদের সাথে কোচবিহার বলুন বা বিভিন্ন জেলায় জেলায় আমি ঘুরে বেরিয়েছি, ওদের ছবি দেখিয়েছি। সেখানেও কিন্তু ওই নারী পাচার এবং মাতঙ্গিনী হাজরার একটা আবেদন রয়েছে। সুতরাং ডকুমেন্টটি দেখেন। আচ্ছা, আপনার এই পার্সোনাল প্রশ্ন শেষ। আমাদের চকলেট অ্যান্ড হোয়াইট যে পাঠিয়ে, পার্সোনাল প্রশ্ন শেষ হয়ে গেল? কিছুই তো পার্সোনাল গেলেন না। বেশি পার্সোনাল গেলে তো আবার আপনি, পার্সোনাল আমি অনেক দূর যেতে পারি, কিন্তু সেটা না, আমি জিজ্ঞেস করছি, আপনি বলবেন আমার পার্সোনাল তো আমার কাজ, এরা সেটাই। আমার সন্তান, আমার ছবিগুলো হচ্ছে আমার সন্তান, 31টা ছবি, এরা আমার সন্তানের মতো, এরাই আমার পার্সোনাল, আমার পরিবার। তো দিদি, হ্যাঁ দিদি দাদা সবাই চলে গেছে, মাও চলে গেছেন, আমি একাই থাকি, একাই মানে বাড়িতে থাকি। আর আমি ওই বিয়ে শাদির দিকে যাইনি। হ্যাঁ, তাই সুতরাং এই পরিবার হচ্ছে আমার সন্তান, এই আমার ছবিগুলো। এই না যাওয়া নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, সেটা থাক। হ্যাঁ, মনে কষ্ট রাখবেন না, প্রশ্ন করতেই পারেন। দুই কারণে লোকে যায় না, একটা তাদের ইচ্ছা করে না, আরেকটা হচ্ছে ইচ্ছা করেছিল কিন্তু সেই ইচ্ছা পূর্ণ হয়নি বলে। হ্যাঁ, আমাকে কেউ পছন্দ করেন তো আমি কি করতে পারি? আপনাকে পছন্দ করেন? হ্যাঁ। আপনি সেজেগুজে পাত্রপক্ষ সামনে বসেছিলেন, তারপর না বলেছেন না না না, ওই স্কুলেই আমি পড়িনি। কেউ হয়তো পছন্দ করলো। আপনাদের সময় তো দেখেই বিয়ে হতো, কিংবা না 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 না, আমি দুটো তিনটে প্রেম একসাথে করেছি। হ্যাঁ, সেটাই বলছি, দুটো তিনটে প্রেম একসাথে করেছি। দু তিনটে প্রেম একসাথে করেছে, তার মধ্যে আপনার তো কারোর অন্য জায়গায় হয়ে গেছে। না না, পাগল নাকি? বিয়ে করে বোকারা, প্রেম করে চালাকেরা। তাই? হ্যাঁ, আমার সেটাই, আমি তাই মনে করি। আর বিয়ে করতেই হবে তার কি মানে আছে? এত কাজের চাপ, ওই যেহেতু আমি মহিলা, পুরুষ হলে অনেকটা স্ত্রীর ওপর, মা বাবার ওপর সংসারকে ফেলে দিয়ে দৌড়ে যেতে হতো। এত দৌড়াতে হচ্ছে, কোথায় পুনে যাব, কোথায় দিল্লি যাব, কোথায় নারী পাচার ছবিটা করতে সারা ভারতবর্ষ ঘুরেছি। ওরকম সংসার ফেলে যাওয়া যেত? তো সম্ভব না মেয়েদের পক্ষে। ছেলেদের পক্ষে তবু অসুবিধা হয়, কিন্তু মেয়েদের পক্ষে খুবই কষ্ট। আর তারপরে মা আছে, অসুস্থ দাদা ছিল, মাকে দেখতে হয়েছে। তো পরিবারের প্রতি অনেকটা, তারপরে ছবি করছি, একটার পর একটা ছবি, প্রচুর তো কাজ করেছিলাম। পড়াশুনো করছি, সঙ্গে সঙ্গে পিএইচডিটা করতে গিয়ে হাফ করে ফেললাম, সময় পেলাম না, আর বিয়ে করবো কখন। তারপরে আপনার পিএইচডিটা এখনও করতে ইচ্ছে করে, ভীষণ ইচ্ছে করে এখন পিএইচডিটা করতে, আর রবীন্দ্রসঙ্গীতটা শিখতে। অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু পিএইচডি থেকে উৎসাহ দিচ্ছে না আমাকে।
বলছে কে আপনার এখন পেপার সেটার হবেই হবে, এটা একটা ব্যাপার। একটা প্রশ্ন করি, বুঝলেন তো, কারণ এই প্রশ্নটা আমি আরেকজনকে করেছিলাম, তাতে মানে অত্যাধিক গালমন্দ খেয়েছিলাম কমেন্টে, কিন্তু আমার খুব করতে ইচ্ছা করে, কারণ এই প্রশ্নটা ন্যায্য, আমার খুব গায়ে লাগে। আপনি এমন এক স্বাধীন নারী হিসেবে জীবনযাপন করছেন, হ্যাঁ, পূর্ণরূপে, কারণ বিয়েও হয়নি, যখন একা থাকেন পুরো সময়টা, তো এর জন্য পুরোপুরি স্বাধীনতা। আমাদের সমাজে স্বাধীনতা, যেটা আমার গায়ে লাগে, সেটা হচ্ছে স্বাধীনতা, নারী স্বাধীনতা প্রকাশের একটা, অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে কি সিগারেট খাওয়া। যে জিনিসটা আমার মতে একটা স্বাধীন নারীর উচিত উল্টো দিকে পুরুষটাকেও সিগারেট না খেতে বলা, নাকি ও পুরুষ সিগারেট খাচ্ছে আমি কেন খাবো না এইটা বলে সিগারেট খাওয়া, কারণ যেটা শরীরের পক্ষে খারাপ সেটা খারাপ, এর সাথে স্বাধীনতার কোনো যোগাযোগ নেই। তো যেহেতু আপনি এবং আপনি ফিল্ম লাইনে আছেন, তো আপনি সিগারেট খেতেন? না না, কেন সিগারেট খেতে যাবো? আমি ভালো ভালো জিনিস খেতাম, সিগারেট আমি খেতে যাবো কেন? আমি খুব ভীষণ অনুশাসনে মানুষ হয়েছি। ছোটোবেলায় সংসারে অনেক অভাব ছিল, বাবা চলে গেলে তো সংসারে অভাব হয়, মা চলে গেলে হয় স্নেহের অভাব, তো খুব ভীষণ অনুশাসনে মানুষ হয়েছি। আর আমি কাদের কাছে ছোটোবেলার থেকেই যশোন্দর দস্তিদার, পার্থ ঘোষ, প্রসাদ সেন, তারপরে কাদের কাছে পড়েছি বলুন, কাদের কাছ থেকে আমি কাজ শিখেছি। ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলায় অনার্স করতাম, ভালো ভালো মানুষদের কাছে পড়াশুনো করেছি, ও পথে পা দেবো কেন? তাছাড়া আমি ভীষণ আইসক্রিম খেতাম, টকটা পছন্দ করি, আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি, জয়নগরের মোয়া, ভালো ভালো জিনিস আছে সেগুলো খাবো, কেন সিগারেট খেতে যাবো? সিগারেট খেয়ে কী লাভ? সিগারেট মদ আমি কোনোদিনই খাইনি। মদ বোধহয় একবার টেস্ট করেছিলাম, দেখলাম ছি কী বিচ্ছিরি। আর আমার ছোটোর থেকে একটু শ্বাসকষ্ট, বাজে লোক খাইয়েছিল, বাজে লোক খায়, মানে এমনি জাস্ট পরীক্ষা করা। তারপরে যে দেওয়ালে রং করলে, সিগারেট খেলে, আমি খুব গাছ ভালোবাসি, এটা আমার আরেকটা পরিবার, বুঝছেন? প্রত্যেক দিন সকালবেলা গাছ না দেখলে, গাছ ধরলে আমার অ্যালার্জি হয়। আমার এই সিগারেটের ধোঁয়া, রাস্তার গাড়ির ধোঁয়া, ঘরে রং করা, এতে আমার একটু অ্যালার্জি আছে, ছোটোবেলা থেকে একটু অ্যালার্জি ভাব ছিল। আর তাছাড়া আমি ভালো জিনিস খাবো, আইসক্রিম খাবো, সিগারেট খাবো কেন, জয়নগরের মোয়া খাবো, তারপরে রাজভোগ খাবো বড় বড়, ছোটোবেলায় রাজভোগ ছিল বড় বড়, সরস্বতী পুজো চাঁদা তুলে গিয়ে তিলের নাড়ু ভীষণ পছন্দ আমার, ওসব খাবো, কেন সিগারেট খেতে যাবো? ভালো জিনিস দিন খাবো। তারপরে খইয়ের মোয়া, আমি এই ঘরোয়া খাবারগুলো ভীষণ পছন্দ করি। সুতরাং আমি ভীষণ অনুশাসনে মানুষ হয়েছি, এবং আমি যাদের কাছে এত অল্প বয়সে বললাম যে কাঁচা মাটির গড়ন হয়, পোড়া মাটির আর গড়ন হয় না, খুব ছোটো থেকে এদের কাছে মানুষ হয়েছি। হাত জোর করে প্রণাম করতে হয়, পয়লা বৈশাখের পরে, বিজয়ার পরে গিয়ে প্রণাম করা। আপনারা অনেকে বলতে পারেন কেন প্রণাম করতে যাব? আমি মনে করি যে মেরুদণ্ড বাঁকাতে না জানে, সে মেরুদণ্ড সোজা রাখতেও জানে না। সুতরাং ওই সিগারেট মদ খেতে যাবো কেন? ভালো ভালো জিনিস আছে। ফুচকাটা খুব একটা পছন্দ করতাম না, কারণ আমি ঝাল আর টকটা ভালোবাসি না, আমি খুব মিষ্টি ভালোবাসি আর কি। বাঙাল বাড়ির মেয়ে ঝাল পছন্দ করতো? আমি পারতাম না খেতে, এই জন্য আমার মা খুব বকতো, আলাদা রান্না করতো। আমি পায়েস, পিঠে, মানে তালের বড়া ভীষণ ভালোবাসি। এবং আমার মনে আছে বোধহয় 2 বছর আগে মাধবী দিয়ে আমার জন্য তালের বড়া করেছিলেন। তালের বড়ার সময় তালের বড়া, পায়েস, পিঠে, পাটিসাপটা, এগুলো ভীষণ ভালোবাসি। তো সিগারেট খাবো কেন? না, প্রচুর মানে খাওয়া নিয়ে কথা হচ্ছে, আমার খিদে। তার মানে গালমন্দ খাননি তো? গালমন্দ খাননি? আমার খুব জানতে ইচ্ছা যে সবচেয়ে ছোট 4 জনের মধ্যে সবচেয়ে ছোট আপনাকে মার খেতেন কিনা? সাংঘাতিক মার খেতাম মার কাছে, দিদির কাছে। দিদির ভীষণ শাসন। দাদারা সাধারণত গায়ে হাত তুলতো না, শাসন ছিল আমার দিদির আর আমার মার। ওইরকম স্কেল ছিল, সেই দিয়ে মারতো। আমি খুব দুষ্টু ছিলাম, অত দুষ্টু বাচ্চা বাড়িতে থাকা মানে বাসে উঠে যেতাম, গাছে উঠে যেতাম, তারপরে ছেলেদের সাথে পাল্লা দিয়ে খেলতাম। খেললে আপত্তি করতো না, কিন্তু আমি খুব দুষ্টুমি করতাম। স্কুলে তো ক্লাস 6-এ পড়ি। এটা স্ট্রবেরি? আচ্ছা, এটা স্ট্রবেরি দেখে নিক আমার দর্শকরা, যারা ক্যামেরার পেছনে আছেন, যারা অন্য। ওটা আমি খুলে দেখাবো তো আপনার ভিতরে কি আছে, তাহলে লোকে ভাববে ফাঁকা। ক্লাস 6-এর বাচ্চা আমি, স্কুলের বাথরুমের পেছনে পেয়ারা গাছ আছে, আমি সেখানে উঠে গেছি। ওখান থেকে টিচার নামিয়ে কান ধরে পুরো স্কুল ঘুরিয়েছে, সেটা এখন বান্ধবীরা বলে। আমার টিচাররা এখনো বেঁচে আছেন, খুব দুষ্টুমি ছিলাম। ছোটবেলায় যখন এই গাছ থেকে পেরে পেয়ারা খেতাম, তখন জানতাম না পেয়ারার এত গুণ। আজকাল এই রিল দেখে বুঝতে পারছি পেয়ারার কত গুণ, সাংঘাতিক গুণ। আমি চিরকাল পাকা পেয়ারা এমনি খেয়েছি। মার খেতাম বা মার কাছে, তবে আমি দুষ্টু বলে মার খেতাম, কিন্তু পড়াশোনায় ভালো ছিলাম, সেজন্য কিছু দিদি বকতো না, কিন্তু খুব অনুশাসনে মানুষ হয়েছে। তারপরে যাদের কাছে পড়েছি না, একটা কথা বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। হ্যাঁ,
মানে বলে লোকে যে অভাবে স্বভাব নষ্ট হয়, এটা ভুল। আমি যদি মনে করি আমি ভালো থাকবো, আমি অভাবেও ভালো থাকতে পারি। আর এত বড় বড় জনদের 11-এ পড়ি, 12-এ পড়ি, মাধবী মুখার্জি, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহাকে খুব ভয় পেতাম, শক্তি সামন্তকে খুব ভয় পেতাম, কিন্তু কখনোই ওনারা আমার সাথে মানে মাস্টারের মতো কথা বলেনি, কিন্তু কেন জানি ভয় পেতাম, সামনে যেতাম না। আর একটা প্রশ্ন আমার শক্তি সামন্তকে করার ইচ্ছে ছিল, আজ অব্দি করতে পারিনি। আর তপন সিনহাকে খুব ভয় পেতাম, খুব একটা মানে কি প্রশ্ন? শক্তি সামন্ত থেকে রাজেশ খান্না সম্পর্কে একটা প্রশ্ন করার খুব ইচ্ছে ছিল, যে উনি খুব মানে মানে ভীষণ মানে মুডি, কোথায় নাকি শুটিংয়ে গিয়েছিলেন, ওনার পায়ের জুতোটা ঠিকমতো পছন্দ হয়নি, উনি পরের ফ্লাইটে বাড়ি চলে এসেছে, এরকম একটা ঘটনা, কিন্তু বেশ ঠিক সাহস পাইনি। বম্বেতে একাধিক ফেস্টিভ্যালে শক্তি সামন্তের সঙ্গে দেখা হয়েছে, কোলাঘাটের মানুষ, মেদিনীপুরের মানুষ, খুব ভালো যখন শুনতেন আমি ছবি টবি করছি, রীতা ভাদুরীর সাথে খুব গল্প করতে পারতাম, কিন্তু জয়া ভাদুরীকে একটুখানি ভয় ভয় লাগতো। সুতরাং এত বড় বড় মানুষদের সাথে মানে মিশেছি বলে বোধহয় আমার ভীষণ কন্ট্রোল, এবং আমি খুব এটা ঘটনা, আমি ভীষণ অনুশাসনে এখনও থাকি, এখনও আমি খুব কন্ট্রোল, এইটুকু বলতে পারি। আচ্ছা, আপনার সিগারেটের বদলে অন্য কিছু আপনি খাওয়াতে পারেন আমাকে, মিষ্টি এই যে খাওয়াচ্ছেন, এবং ওর মধ্যেও আছে, তো সেগুলো বাড়ি গিয়ে খাবেন। এইটাই যে তৈরি করে যারা বাঙালি প্রতিষ্ঠান, আচ্ছা, তারই কর্ণধারদের একজন আপনাকে একটা প্রশ্ন পাঠিয়েছে। As I mentioned, our idea behind creating the product was clean, honest, and crafted to connect the chocolate, which brings people closer. So, how do we come closer? By creating memories. So, one question I would like to ask you is, what is the best memory you have around having chocolates? And do you feel that our chocolates are good enough to relive those memories and create those memories? ছোটোবেলায় চকলেট কবে খেয়েছি মনে করতে পারছি না, লজেন্স খেতাম, মেলাতে পয়সা দিত, বা সবসময় তো হাতে পয়সা দিত না বাচ্চাদের, চকলেট খেয়েছি, টিকটিকি লজেন্স ছিল সেগুলো খেতাম, চকলেট ছিল, এগুলো কবে প্রথম খেয়েছি মনে করতে পারছি না। বাড়িতে কেউ এলে চকলেট নিয়ে আসতেন, আর তখন না জন্মদিনে এত চকলেট কেক টেকের ব্যাপার ছিল না, জন্মদিন মানে পায়েস ছিল, আমাদের মধ্যবিত্ত ঘরে জন্মদিন মানেই পায়েস। এখন সেটা দেখি যে কেক এটা সেটা, কিন্তু তখন চকলেট নিয়ে আসতো, খেতাম, আর স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে, গেট থেকে তো বেরোতে দিত না, ওই করে বসতো, ওই যে গেটের মানে ফাঁকা দিয়ে, গ্রিলের ফাঁকা দিয়ে ওগুলো কিনতাম, কি কালো, তারপরে বিট নুন, আচার ফাচার, হ্যাঁ ইলেকট্রিক লবণ, আমরা ওটাকে কালো বলতাম, খেলেই জিভে কেরম হতো। আর পাশে চকলেট থাকতো, পাশে একজন যে বসতো, আর ঘুগনি থাকতো, ওই যে গ্রিল দিয়ে মানে গ্রিলের এই ফাঁকা দিয়ে হাত বাড়িয়ে সেটা খেতাম। অদ্ভুত ভাবে স্কুলের বাইরে যে স্কুলের আচারটা পাওয়া যায় আমি কোনো মেলাতে পাই না, ওই কুলের আচার, হ্যাঁ কুলের আচার, তারপরে চালতার আচার, এইসব আচার, কদবেলের আচার, এই জিনিসগুলো খুব খেতাম। চকলেট তখনও খেয়েছি, আর আপনাদের চকলেট তো আজকে খেলাম, ভীষণই ভালো লাগলো। আর এখন চকলেট অনেক জায়গায় খেতে হয়। আরেকটা কথা বলে রাখি আপনাকে, আমাকে চকলেট ক্যারি করতে হয়, যেহেতু আমি ডায়াবেটিক, তাই যখন সুগার ফল করে তখন চকলেটটা খুব কার্যকরী হয়। ধরুন ফ্লাইটে বা ট্রেনে বা বাসে কোথাও গেলাম সারা রাতের জন্য, ট্রেন জার্নি বা বাস জার্নি করলাম, চকলেটটা সঙ্গে রাখতে হয়। সুতরাং সেই ক্ষেত্রে চকলেটের একটা ভূমিকা আছে ডায়াবেটিকদের জন্য। আচ্ছা, আর এইটা তো এখন খেলাম, আপনার চকলেটটা ভালোই লাগলো, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা ওই যারা পাঠিয়েছে তাদেরই ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা চকলেটটা পাঠিয়েছেন। আচ্ছা, শেষের দিকে চলে এলাম, যেটা বলেছিলাম একদম শেষে জিজ্ঞাসা করব, নতুন প্রজন্মর যারা ডকুমেন্টারি বানাতে চায়, এখনো দেখি অনেকেরই ইচ্ছা আছে, যদিও শর্ট ফিল্ম বানায়, কারণ শর্ট ফিল্মটা বানানো সহজ। যারা ফিল্ম মেকিং আজকাল, আজকে আমি ভিডিওগ্রাফার পাই না, আমার তো লাগে আমি ভিডিওগ্রাফার পাই না, আমি এডিটার পাই না। আমি যখনই কখনো অ্যাডভার্টাইজমেন্ট দিই যে এই ভিডিওগ্রাফার দরকার, এডিটার দরকার, তখনই আমার অনেকগুলো রেজুমে আসে যেটা নিজেদেরকে ফিল্ম মেকার বলে। ঠিক, আমি এর জন্য এখন লিখেই দিই যে আমি ফিল্ম মেকার চাই না, আমি ভিডিওগ্রাফার চাই বা এডিটার চাই, এডিটার চাই। তো এখন ওই জিনিসটা, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এত বেড়ে গেছে যে ডিএসএলআর ক্যামেরা দিয়েই শর্ট ফিল্মগুলো ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। ডকুমেন্টারি তৈরি করতে গেলে ডিএসএলআর দিয়েও যদি করতে হয়, তার পিছনে যত রিসার্চের পরিশ্রমটা আছে, সেই জিনিসটা অনেকে হয়তো দেয় না। কিন্তু যারা সিরিয়াস, যারা সত্যি এটাকে কেরিয়ার হিসেবে নেবে,
তারা কিন্তু এখনো আছে, তারা ভালো বানাচ্ছে। তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকে? আপনার প্রথম প্রসঙ্গটা নিয়ে বলে নিই। আমারও একজন আমার কাছে এসেছিল এডিটর হিসেবে, আমার বাড়িতে এলো, কথাবার্তা বললো, হঠাৎ দেখলাম কিছুদিন পর সে আমাকে হোয়াটসঅ্যাপ করছে, আমি ভালো আছেন, আমি বললাম কে বলছেন, সে হোয়াটসঅ্যাপ করছে আমি ফিল্ম ডিরেক্টর। বললাম কে? তারপরে তার নামটা দেখে থেকে পরে আমার মনে হলো, আমি তার হোয়াটসঅ্যাপটা খুঁজে দেখলাম যে হ্যাঁ ও একজন এডিটর হিসেবে আমার ছবি কাজ করতে এসেছিলো, কিন্তু নিচে বাড়িতে এডিট করবে বলো, কিন্তু সে এখন পরিচয় দেয় ফিল্ম ডিরেক্টর। মানে এরকম একটা ধারণা হয়ে গেছে, রাস্তায় বেরিয়ে একটা ঢিল মারুন, যার মাথায় পড়বে তাকে জিজ্ঞেস করুন কী করছো, না আমি ফিল্ম করি। তো সেরকম অবস্থা। ফিল্ম ইজ নট এ ভেরি মানে ইজি থিং আই থিঙ্ক সো, বাট ইজ এ ভেরি স্ট্রং মিডিয়া। তারপরে এডিটার সত্যি পাওয়া যায় না, বিশেষ ডকুমেন্টারি শুনলে আরও সরে যায়। আর যেটা বলছিলেন যে ডকুমেন্টারি কেন তৈরি করতে বলবো, আমি যে কোনো ফেস্টিভ্যালে যে যখন জুরি হয়ে যাই বা ফেস্টিভ্যালে জুরি চেয়ারপারসন থাকে, আমি সবসময় বলি যে ডকুমেন্টারি করুন। সে ধরুন মেঘনাদ সাহা আজকে নিউক্লিয়ার ফিজিক্সের প্রতিষ্ঠাতা বলে, এশিয়া বা আমাদের এই ভারতে নিউক্লিয়ার ফিজিক্সের একটা বিরাট ভূমিকা, মেঘনাদ সাহার উপর কোনো ডকুমেন্টারি নেই। মাইকেল মধুসূদনের 202 বছর হয়ে গেল, কবে সেই কপোতাক্ষ নদের ধারে উনি জন্মেছিলেন যশোরের সাগরদাড়ি গ্রামে, তার উপর কোনো ডকুমেন্টারি নেই। তারপর ধরুন 150 বছর হলো বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম লিখেছেন, বঙ্কিমের ওপর কোনো ডকুমেন্টারি নেই। প্রচুর মানুষের ডকুমেন্টারি নেই। আমার বঙ্কিমের ওপর কাজ মানে রিসার্চ এবং লোকেশন দেখা হয়ে গেছে, ভালো প্রডিউসার পেলে আমি বঙ্কিমের ওপর কাজটা করবো, আমার খুব ইচ্ছে। আর বঙ্কিমচন্দ্র প্রথম গ্র্যাজুয়েট ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাজ এ মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের উনি বাংলায় পড়েছিলেন, আমিও বাংলা, তো ওনার উপর একটা ডকুমেন্টারি করার ইচ্ছে। এই জন্য বলি কি, তারপরে একটা কথা বলি, এই যে যেমন স্বাধীনতা সংগ্রামীদের উপর যেমন ছবি করতে মাতঙ্গিনী হাজরা বা তাম্রলিপ্ত জাতীয় সরকার, আপনারা জানেন যে ভারতবর্ষে, অবিভক্ত ভারতবর্ষের কথা বলছি, 3টে জায়গায় স্বায়ত্তশাসন হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। মহারাষ্ট্রের সিতারা, উত্তরপ্রদেশের বালিয়া, আর আমাদের তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার। তাম্রলিপ্ত জাতীয় সরকার এখন আর কেউ বেঁচে নেই, একজন বেঁচে আছেন, আমি ডিসেম্বরে তার সঙ্গে দেখা করে এলাম, 100 বছর 3-4 মাস হবে। তো এই যে ওদের ওপর ইন্টারভিউগুলো নিয়ে রাখা, আমি ছেলেমেয়েদের সবসময় বলি যতটা পারো ফোনে নিয়ে নাও না, ফোনে একটা ইন্টারভিউ নিয়ে, বিশেষ করে এই ধরনের মানুষদের, যাতে নাকি আমার পরবর্তী প্রজন্ম ভীষণভাবে লাভবান হয় বা তারা উৎসাহিত বোধ করে। এই তাদের মানে এত যে ছেলেমেয়েরা ফ্রাস্ট্রেটেড বা বালাইশাট, হার্ট অ্যাটাক, তারপরে কি হার্টে ব্লক, খুব অল্প বয়সী ছেলেমেয়েদের আজকাল হচ্ছে। আমার মনে হয় কি এদের দেখলে বা একবার যদি বাবা মারা কষ্ট করে একটু সেলুলার জেলে নিয়ে যাওয়া যায়, কি ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা ওখানে জীবন নষ্ট করেছেন, নষ্ট করেছেন বলবো না, হ্যাঁ ওনারা জীবন দান করেছেন আমাদের জন্য। তাহলে ছেলেমেয়েদের মধ্যে আর কোনো ফ্রাস্ট্রেশন আসে বলে আমার মনে হয় না। তো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া উচিত। বা এই যে আমি যেমন সব বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, কালকে বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার কথা, আমি ভাবলাম বিদ্যাসাগরের বাড়িটা আমার দেখা হয়নি, আমি কোথায় সেই মাস্টারদা সূর্য সেনের বাড়ি দেখেছি, চট্টগ্রামে প্রীতিলতা ওদের বাড়ি দেখে এসেছি, বিভূতিভূষণ তার বাড়ি, সবার বাড়িতে আমি খুব বাড়িতে বাড়িতে যাই, মানে এই মনীষীদের আমার খুব ভালো লাগে, কারণ আমি ভীষণ শক্তি পাই। যারা মদ খেয়ে সিগারেট খেয়ে খুব এনার্জি পায়, আমি এগুলো গেলে খুব, কালকে বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার ইচ্ছে, কালকে একটা গ্রুপ যাচ্ছে। বিদ্যাসাগর না জন্মালে আমার কোনো অস্তিত্বই ছিল না, সত্যি কথা বলতে। তো এইগুলো যদি পারেন কেউ, কারো বাড়িতে যদি স্বদেশী থেকে থাকেন বা কারো বাড়িতে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি থেকে থাকেন, তো সাবিত্রীদের ওপর কোনো ডকুমেন্টারি হয়েছে কিনা আমি জানি না, আর্টিস্টদের ওপর ডকুমেন্টারি করে রাখা উচিত, বা যদি একটু ফোনেও কিছু ইন্টারভিউ নিয়ে রাখা যায় তাহলে পরবর্তী প্রজন্ম ভীষণভাবে উপকৃত হয়। সেটা আমি আমার যে কোনো ফেস্টিভ্যালে গিয়ে আমি পরবর্তী প্রজন্মকে, যারা ভিডিও শর্ট ফিল্ম করছে করুক, শর্ট ফিল্ম অনেক সহজ কাজটা করা, কিন্তু ডকুমেন্টারিতে রিসার্চ একটা বড় ব্যাপার, সাবজেক্ট চুজ করা আর রিসার্চ, এটা ভীষণ বড় ব্যাপার। তারপরে ওটা আস্তে আস্তে হয়ে যায়। আর ডকুমেন্টারিতে এডিটিংয়ে কিন্তু আবার নতুনভাবে আবার সেই স্ক্রিপ্টের আবার পরিবর্তন হয়, ঠিক আছে, এটা ইট ডিপেন্ডস অন শুটিং অ্যান্ড মানে কি আপনি তথ্য পেলেন, কতটা শ্যুট করতে পারলেন, তার উপরে আবার এডিটিংয়ে বসে কিন্তু আরেকবার স্ক্রিপ্টটা হয়ে যায়। সেই ক্ষেত্রে ডকুমেন্ট এডিট করা ইজ ভেরি টাফ দ্যান ফিকশন অর বাপি। সেই ক্ষেত্রে ছেলেমেয়েদেরকে বলবো, আপনাদের এই তুরি বাংলার মাধ্যমে আমি বলবো যে ডকুমেন্টারি করুন, বিশেষ করে বিশিষ্ট জনেদের কিছু বক্তব্য তুলে রাখুন। ছবি করতে হবে তার বলছি না, কিছু বক্তব্য ফোনেও তো তুলে রাখা যায়, যেগুলো পরবর্তী সময় আমরা শুনতে পারি। স্বাধীনতা সংগ্রামীদের কজনের কথা আমরা শুনতে পেরেছি। 22শে জুন আপনার চট্টগ্রাম অস্ত্রাগারের গণেশ ঘোষের যে জন্মদিন, সুতরাং আমরা ওই দিনটাতে একটু শুনতে পারি, বা কীভাবে তখন তাই করেছিলেন, কোথায় মাস্টারদা বোম লুকিয়ে রাখতেন আম গাছের নিচে, প্রীতিলতা ওদেদার
ওই রাত 10টার সময় কী করে ইউরোপিয়ান ক্লাবে পটাশিয়াম সায়ানাইড পেয়েছিল, আমি এই প্রশ্ন অনেককে করেছিলাম, উত্তর অনেকে ঠিকভাবে দিতে পারেননি। পটাশিয়াম সায়ানাইড ওই সময় উনি কী করে পেলেন? ওই রাত 10টার সময়, যে সঙ্গে সঙ্গে নিজেকে শেষ করে দিয়েছেন। পুলিশের হাতে, ব্রিটিশের পুলিশের হাতে ধরা দেবো না, লালমুখো লাল বদরদের হাতে ধরা দেবো না। তো এইগুলো যদি কেউ থাকেন এখনও বেঁচে, তাদের কথা থেকে যদি শোনা যায়, সেই কথাগুলো তুলে রাখা উচিত। এটা আপনাদের মাধ্যমে, এবং আপনারাও বলবেন সবাইকে, যাতে ছেলেমেয়েরা যারা ডকুমেন্টারি করেন সিরিয়াসলি, বা যারা শর্ট ফিল্ম করেন করুন, পাশাপাশি কিছু কিছু ডকুমেন্টারি করবার চেষ্টা করুন। ডকুমেন্টারি করার লোকজন সত্যি কমে গেছে। আমার, আপনারা তো শুনলেনই, আমার জাস্ট দুটো যোগ করা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। এই পডকাস্টটা তো শুরু করা তুড়ি বাংলা, যাতে বাংলার বিশিষ্ট জনেদের সাথে গল্প করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়। তো আমার পাওনা কি? আমার পাওনা এটা থেকে, এই গল্পগুলো শুনলে উনি যেটা বললেন, যে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। কত ভালো কাজ হয়েছে, কত ভালো কাজ হয়েছে। হ্যাঁ, যেগুলো আমরা জানি না, অনেক সময় সময়ের অভাবে মনে রাখতে পারিনি, এইসব জিনিস জানলে আবার নতুন করে কাজে উদ্যম জাগে। প্রচুর লোক বলছে যে আরে সবাই আজকাল পডকাস্ট করছে। হ্যাঁ, করুন, কারণ এই পডকাস্টগুলোতেও কিন্তু হ্যাঁ, গেস্টদেরকে একটু বুঝে নেবেন যে তার থেকে আপনি কিছু ভালো পাবেন কিনা। নিন্দামুখর পডকাস্ট করে লাভ নেই। যদি সেই জ্ঞানটা যদি আপনি নিতে পারেন, সেটা রেকর্ড করে আমাদের কাছে পৌঁছে দিতে পারেন, আমরা শুনি একটু। তো আপনারা আরো পডকাস্ট করুন, কোনো ক্ষতি নেই। যাদের এইটা থেকে পয়সা কামাতে হবে তাদের একটু চিন্তা হয়, কিন্তু আপনি সেই চিন্তা করবেন না, আপনারাও এগিয়ে চলুন। শেষ প্রশ্ন, এত কিছু করেছেন, কোনো রিগ্রেট আছে কিংবা কিছু করা বাকি আছে? নিশ্চয়ই, এখন অনেক কাজ করা বাকি আমার। এখন বঙ্কিমচন্দ্র আর মেঘনাদ শাহর কাজটা ভীষণ করার ইচ্ছে। আর সত্যেন বোসটা করতে আমাকে অনেকটা সময় লেগেছে, খুব খেটেছি। কারণ এই ধরুন, কাল্টিভেশন অফ সায়েন্সের একজন সায়েন্টিস্ট আমাকে বলছেন, সত্যেন বোস যে ইউরোপে গিয়ে মাদাম কুরির সঙ্গে দেখা করেছিল, এটা জানতামই না, আপনার ছবিটা দেখে জানলাম। আমি বললাম হ্যাঁ, ওই জন্য তো আমি ছবি করি। আর মেঘনাদ শাহর কাজগুলো আমাদের ভীষণ জানা দরকার। বিভিন্ন মানুষের, অনেক রকম মানুষ ছড়িয়ে আছে। বঙ্কিমের এবং মাইকেল মধুসূদন, কি জীবন, এদের জীবন আমার কাছে বিরাট একটা ব্যাপার। কারণ আগে ফার্স্ট টাইম ওনার জীবনটা পড়িনি, পরে কাজ। তো এইগুলো করার ভীষণ ইচ্ছে এই মুহূর্তে আমার। বঙ্কিম, মেঘনাদ শাহ আর মাইকেল মধুসূদন, এই তিনজনের উপর কাজ করার বড়ই সাধ্য হবে কিনা আমি জানি না, প্রডিউসার পাবো কিনা, কিন্তু বড় স্বাদ। তিনজনের উপর আগে ডকুমেন্টারি করি। তারপর তাম্রলিপ্ত জাতীয় সরকারটাও করার ইচ্ছে। কেননা ভারতীয়, মানে অবিভক্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম মানেই পশ্চিমবঙ্গ, মানে বাংলা, অবিভক্ত বাংলা, সরি পশ্চিমবঙ্গ নয়, অবিভক্ত বাংলা। কারণ বিরাট একটা অংশ জুড়ে আছে এই অবিভক্ত বাংলা। সেইখান থেকে তো এদের স্বাধীনতা সংগ্রামীদের তাম্রলিপ্ত জাতীয় সরকারের উপর একটা কাজ করার ইচ্ছে। আর মাইকেল মধুসূদন, তারপরে আপনার বঙ্কিম আর মেঘনাদ সাহা। কারণ বিজ্ঞানের ক্ষেত্রে একটা কথা বলি, আমারও মানে এটা ভীষণ ভালো লাগে। 1913 সাল এবং 1915 সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন কে? মেঘনাদ সাহা, সত্যেন বোস, নিখিল রঞ্জন সেন, প্রশান্তচন্দ্র মহলানবিশ, তারপরে জ্ঞানেন্দ্রচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি, এরা হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, মাস্টারমশাই কারা? সিভি রামন, জগদীশচন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ভাবা যায় ওই সময় যেমন মাস্টার তেমন স্টুডেন্ট। ফার্স্ট ক্লাস ফার্স্ট সত্যেন বোস 1913 সাল, বিএসসি, ফার্স্ট ক্লাস সেকেন্ড মেঘনাদ সাহা। ঠিক 1915 সাল ফার্স্ট ক্লাস ফার্স্ট সত্যেন বোস, এমএসসি, ফার্স্ট ক্লাস সেকেন্ড মেঘনাদ সাহা। ভাবা যায় ওই সময় স্টুডেন্ট এবং মাস্টারমশাইরা এই যে ব্যাপারগুলো মানে ভীষণভাবে জানানো হতো। এবং সত্যেন বোসটা যদি আমি না করতাম, সত্যি কথা বলতে আমি তো ফিজিক্স অঙ্ক মাধ্যমিকে পড়েছিলাম, তারপর তো আমি বাংলায় এমএ, বুঝতেই পারছেন সত্যেন বোস করতে আমার কী কষ্ট পেতে হয়েছিল, আমি কেঁদে ফেলেছিলাম। সায়েন্স তো আমার বিষয় ছিল না, কিন্তু ঠিক যেন আমার মনে হয় সত্যেন বোস বুড়ো যেন আমার মাথার উপর ভর করেছিল, তাই অত সুন্দরভাবে ছবিটা করতে পেরেছি, বাংলাদেশ যেতে পেরেছি, এবং বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড ওটাতেই গভর্নমেন্ট, ভারত সরকার দিয়েছে। এখন মেঘনাদ শাহর উপর কাজটা করার খুব ইচ্ছে। কারণ এই সত্যেন বোসটা না করলে না আমার একটা সাইড অন্ধকার থাকতো। সবচেয়ে বড় যখন পুনেতে বা ব্যাঙ্গালোরে বা দিল্লিতে যখন বিভিন্ন রমন রিসার্চ ইনস্টিটিউট বলুন, আইএসএ বলুন, যখন সত্যেন বোসটা দেখানো হয়, যে সম্মান আমি পাই খড়গপুর আইআইটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে, সায়েন্স ইনস্টিটিউটগুলোতে, কাল্টিভেশন অফ সায়েন্স, আইআইসিবি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, গ্লাস অ্যান্ড সিরামিক, যখন সত্যেন বোসগুলো দেখায়, তখন ভাবলাম দেখো আমি একটা বাংলায় এমএ, সাধারণ একটা, খুব সাধারণ একটা মেয়ে, রবীন্দ্রনাথের ভাষায়, নিতান্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য দিই,
এমন ধন নেই আমার হাতে। সেই রবীন্দ্রনাথের ভাষায় বলি সাধারণ মেয়ে কোথায় কোথায় ছবি দেখিয়ে বেড়াচ্ছি, এই জায়গাটা একটা বিরাট পাওনা। সেদিক থেকে বলবো যে ডকুমেন্টারি করুন, ছেলেমেয়েদেরকে বলবো, দেখবেন আনন্দ পাবেন, ভীষণ আনন্দ ডকুমেন্টারি করে। ওই আনন্দ অন্য জায়গায় পাওয়া যায় বলে আমার বিশ্বাস নয়। এই তাহলে আজকে এখানেই নমস্কার আমার তরফ থেকে। কেকেআর এর ম্যাচ আছে, কেকেআর এর খেলা আছে, হ্যাঁ সেটা তো ঠিক, খেলা তো দেখবো, সে পরেও দেখে নিতে পারি। আপনাদেরও ধন্যবাদ যে আমার মতো একটা সাধারণ মেয়েকে, লোকে বলে ডকুমেন্টারি কুইন অমুক তমুক কী সব বলে আমার সম্পর্কে, আমি মনে করি আমি সাধারণ মেয়ে এবং ভীষণ অনুশাসনের মধ্যে মানুষ হয়েছি এবং এখনও ভীষণ অনুশাসনে থাকি, কিন্তু ডকুমেন্টারি মানে পেলে আমি যেন পাগল হয়ে যাই। আপনারাও করুন এবং আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করছি, যারা প্রশ্ন করেছিলেন তাদের আশা করি প্রশ্নের উত্তর দিতে পেরেছি, যারা সমানের চকলেট এবং এটা খাইয়ে গেছেন কফি, তাদেরকেও ধন্যবাদ। ক্যামেরার পেছনে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, আপনাকে বিশেষ করে যে আমার মতো একজন মানুষকে আপনি সিলেক্ট করেছেন। সিলেক্ট ওই আর কি এখানে বসবার জন্য সুযোগ করে দিয়েছেন। অনেকদিন ধরে করার কথা হচ্ছিল, সেটা ঠিক সময় আছে। সুযোগ হচ্ছিল না, তো আজকে সেই সুযোগটা হলো বলে আমার খুব দারুণ লাগছে। অবশ্যই দর্শকদের এই কথা শুনেও ভালো লাগবে। হ্যাঁ, আজকে এখানে ইতি টানছি, দেখবেন, কমেন্ট করবেন এবং ওনার ডকুমেন্টারিগুলো দেখার সুযোগ হলে তো অবশ্যই দেখবেন। নমস্কার। নমস্কার।